জি, জি দেখা যাচ্ছে। আচ্ছা, ফার্স্টে আমি একটা কথা বলে নেই, সেটা হচ্ছে আমি কিন্তু অ্যাকচুয়ালি যে টিচার তা না। তবে আমি চেষ্টা করবো যতটুকু আমি জানি ততটুকু আপনাদেরকে জানানোর জন্য। এখানে যদি ভুল হয় সেটা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এটাই সবার কাছে ভুল অনুরোধ। সবারই হইতে পারে, ঠিক আছে? ভুল আসলে এমন কেউ নাই ভুলের ঊর্ধ্বে, ঠিক আছে? ভুল এটা হইতেই পারে, ভুল হলে সেটা অবশ্যই ঠিক করে দেব, বা যদি জানা থাকে কারো সেটা বলবেন সে। এটা শুধু টিচার আর জি স্টুডেন্ট বলে না, যে কোনো ক্ষেত্রেই হতে পারে। জি স্যার। হুম তাহলে আমি কি শুরু করব? হুম শুরু করেন। আর কি থেকে শুরু করতে হবে একটু বলেন। আচ্ছা, আমি কি ফটোশপ থেকে শুরু করব না ইলাস্ট্রেটর থেকে শুরু করব? এন্ড কোনটাতে করলে ভালো, এটা আপনি তো ভালো জানেন। ভাইয়া, আমার মনে হয় ফটোশপ থেকে শুরু করলে বেটার, কারণ হচ্ছে আর কি ওই কি বলে আর কি ফটোশপ বেসিক জানলে আসলে আর কি অনেক সময় কাজ করা ইজি হয়। হ্যাঁ, আমাদের যে মডিউলটা সেখানে আছে হচ্ছে পিএইচডি টু এইচটিএমএল আর কি। তো পিএইচডিটা অ্যাকচুয়ালি হয় হচ্ছে আপনার ফটোশপ থেকে আর কি। পিএইচডি মানে হচ্ছে ফটোশপ ডকুমেন্ট, হ্যাঁ, এটাকে মানে পিএইচডি বলা হয় আর কি। তো সেক্ষেত্রে আমি ফটোশপ দিয়ে শুরু করি। আমার মনে হয় তাই সেটাই ভালো হয়। আচ্ছা, এটা হচ্ছে ফটোশপের ইন্টারফেস, দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। আচ্ছা দেখা যাচ্ছে? রুবেল ভাই, আমার মনে জি হয় সবাইকে হচ্ছে প্রথমে এটা একটু ডাউনলোড করে নিক, যাদের যাদের লাগবে। হ্যাঁ সাথে হ্যাঁ, সাথে করলে আমি সেটা হ্যাঁ হ্যাঁ, আমি সেটা বলে দিচ্ছি একটু। আচ্ছা ঠিক আছে। এটা আচ্ছা, কারো কাছে কি আছে এইটা, নাকি এটা সবাইকে লিংক দেয়া লাগবে বা ভাই বলে দিতে এটা হবে? কত ভার্সন, কত এটা এটা ফটোশপের? ভার্সন, আমারটা হচ্ছে সিসি 17 ভার্সন, 2017 এর যে ভার্সনটা ওইটা। 17 তো আচ্ছা দাঁড়ান দেখ। দেখেন ভার্সন 16, 17, 15 থেকে একটা থাকলেই হবে, সমস্যা নেই। এখানে আপনার পিসির একটা রিকোয়ারমেন্ট আছে, সেক্ষেত্রে আপনি 20 ইউজ করতে পারেন। যদি পিসিতে ওই ধরনের কনফিগার আপনার থাকে সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন। আমরা তো আসলে আর ওই যদি শুধু ইসের জন্য ব্যবহার যদি করবো, ওয়েবের জন্য। তো আমার মনে হয় যে খুব হ্যাঁ একদম আপডেটই থাকতে হবে এরকম তবে ভালো। আমার মতে মনে হয় যে 2000 যেটা 15 যেটা ছিল ওইটা আমি আগে একবার ইউজ করছি, আমি যখন আর কি মানে শেখা শুরু করছিলাম। তো জি ওইটা দিয়ে করলে মনে হয় বেটার হয়, ওইটা আমার পিছনে আবার মানে স্মুথলি চলতো। আর সমস্যা নেই, আপনার ওই যার 15 আছে সে 15 দিয়েই করেন, যার 16 আছে সে 16 দিয়ে করেন। আর উনি যেহেতু 17 দেখাচ্ছে, কারো কাছে যদি না থাকে তাহলে 17টা ইনস্টল করে নেন। হ্যাঁ, কারো কাছে না থাকলে যদি লাগে আমাকে বললে আমি হয়তো ড্রাইভ শেয়ার করে দিতে পারবো। আর ডাউনলোড যদি কারো কাছে থাকে সেক্ষেত্রে আর আপডেটেড গুলার একটু হচ্ছে কি, বায়ার আপনাকে যখন আপডেটেড ফাইল দিবে তখন ওই লোয়ার ভার্সন গুলাতে ওইটাকে হবে না, ওপেন হবে না। এটা একটা ঝামেলা, এটা হ্যাঁ একটা, হ্যাঁ এটা একটা প্রবলেম হয় আর কি। সেটাই। শুরু করব? আচ্ছা, ফটোশপটা কি সবার কাছে আছে? না স্যার, আমার তো নাই। কারো কাছে না লিংকটা দিয়ে থাকলে বলেন, কার কাছে নাই? আমার কাছে নাই। আমার কাছে নাই স্যার, পারি শেখি। হ্যাঁ ভাই, আপনার কাছে লিংক থাকলে আপনি লিংকটা দিয়ে শেয়ার করে দেন। আচ্ছা, আমি অনলাইনে কয়েক জায়গায় ট্রাই করে দেখছি, আসলে ওদের ওইভাবে মানে করা যায় না আর কি, ওইখান থেকে নেওয়া যায় না। নিলেও ওইগুলা হচ্ছে আপনার এই ট্রায়াল থাকে আর কি। আমারটাও ট্রায়ালই, এটা ক্র্যাক করে নিতে হয়। ক্র্যাক তো আসলে, হ্যাঁ ঠিক আছে। ক্র্যাক হলে তো ভাই সবচেয়ে ভালো। না, তবে মাঝে মধ্যে আবার থেকে আর আচ্ছা দিতেছে, এটা দেখেন যে এটা ডাউনলোড করে নেন। আচ্ছা, আমি আমার ড্রাইভটা শেয়ার দিয়ে দিতেছি, আমার ড্রাইভ থেকে এটা নিয়ে নিতে পারেন যদি কারো লাগে আর কি। হ্যাঁ, আপনি দিয়ে দেন, যে নিতে তো নিবে, সমস্যা নেই। হ্যাঁ সেটাই। যার কাছে আছে তার হয়তো না লাগতে পারে, বাট যার নাই সে নিয়ে নেন, এটা আপনার লাগবে। আগামী দিন আমি এই যে পিএইচডির উপর একটা ফটো, এই কি বলে পিএইচডি টু এইচটিএমএল বুট স্টেমটা করাবো, সেক্ষেত্রে না থাকলে আপনি প্র্যাকটিস করতে পারবেন না। দেখেন, আমি মেসেঞ্জারে একটা দেয়া হয়েছে, আমার একটা লিংক দেয়া হয়েছে আমার ড্রাইভ থেকে। আপনার লিংকটা সম্পূর্ণ আছে নি তো? এই লিংকটা একটু শেষের দিকে কেটে গেছে, আরেকবার দেন। স্যার, এই তো আমার
করলে ঠিক সময় লাগবে। ওই শেয়ারিং একটু কেটে গেছে, শেয়ার ই পর্যন্ত আসছে, আইএনজি আসে না আর কি। আচ্ছা আচ্ছা, আমি আবার দিতেছি। আপনি একটা কাজ করতে পারেন, সাথে আইএনজি লাগাই দিলে কি হবে? আমি নতুন করেই দিয়ে দিলাম। হ্যাঁ, তাও তো আসতেছি, সমস্যা নেই। ঠিক আছে, যাদের যাদের নাই তারা হচ্ছে ইনস্টল করতে থাকেন। এটা একটু নিয়ে নেন। হ্যাঁ, ফাইলটা অনেক ভারী অবশ্য। ফটোশপের বিষয়গুলো অনেক ভারী হয়। হ্যাঁ, 1.5 জিবির মতো ফাইলটা হবে আর কি। এগুলো আসলে বড়ই হয়। আর তাহলে 2-3 দিন লাগতে পারে। আপনি তাহলে 2-3 দিন ওয়েট করেন, আর কি করবেন। স্যার আমার 20 মিনিটের মতো সময় লাগবে, আমি বেশ ভালো সিট পাচ্ছি, 1.6 1.7 পাচ্ছি, তো আমার 20-25 মিনিট সময় লাগবে। যদি আপনি থেকে থাকে সেক্ষেত্রে তো সমস্যা নাই। আর যার যার আছে নাই স্যার, আমি ইয়ে করে দিছি, স্পেস দরকার ছিল স্যার, পরে এগুলো ফাইল ডিলিট করে দিছি। দিয়েছেন। হ্যাঁ, ইনস্টলটা করে নেন। আছে কার কার কাছে এটা বলেন তো, মানে কার কার কাছে আছে? স্যার আমার কাছে আছে। আমার কাছে আছে। তার কাছে আর কি বলবো? স্যার আমার কাছেও আছে। 3 জনের কাছে আছে, ইলিয়াস ভাইয়ের কাছে আছে, আহমেদ রুবেল ভাই তো করতেছে, নাই হচ্ছে জাহিদুল ইসলাম জিহাদের কাছে নাই নাকি? রাজীব মিয়া, আপনি CS6 টা বাদ দিয়ে আপডেটটা ডাউনলোড করে নেন। CS6 তো অনেক পুরনো, এরপরে অনেকগুলো। না স্যার, আমার কাছে আছে। আপনার কাছে আছে? ভাই লিংকটা আমি এর আগে স্যার ফটোশপ এবং ইলাস্ট্রেটর নিয়ে কাজও করছি স্যার অনেক। তাইলে তো হইলেই, তাইলে তো ভালো। যাদের জানা আছে তাদের তো সমস্যা নাই, আর যারা একদমই না জানেন তাদের জন্য আমি একটু বেসিক আজকে একটু দেখাই হ্যাঁ, দিচ্ছি। সেটাই। বেসিক জানা আছে ফটোশপের, আমি কিছু কোর্স করছিলাম এখানে, কি সাথে ফটোশপ ছিল, বেসিক করছি, বাট মানে একদম ওই হায়ার লেভেল কাজ পাই না আসলে। বেসিক জানি, বেসিক পারি। আচ্ছা, বেসিকই দেখানো হবে আজকে, আপনি পারলে হয়তো বা অনেকে পারে না। অবশ্যই বেসিকটাই আমরা আজকে আলোচনা করব। ইলাস্ট্রেটর দিয়ে একটা হচ্ছে বানিয়ে দেখালেন, ওই ছোট ছোট লোগো যেগুলো লাগতে পারে বা ব্যানার টাইপের। ওয়ার্ডপ্রেস করার সময় তো মাস্ট বি লাগবে, কারণ আপনার ওই ব্যানার লোগো এগুলোর জন্য কি স্যার, মানে আপনাকে আজকে আপনাকে জিজ্ঞাসা করতাম স্যার, মানে এই যে আমরা যে স্যার, মানে আমি যদি স্যার যদি কোনো ওয়েবসাইট বানাইতে, সেখানে যে লোগো ব্যানার সেগুলো কি বানানোর জন্য কি মানে আপনারা পরে কিছু শিখাবেন নাকি? তো স্যার আপনি আজকে আগেই বলে দিচ্ছেন। না না, ওগুলা তো শিখাবো না, ওগুলো আপনার হচ্ছে অ্যাডভান্স যেগুলো আছে অনেক ক্ষেত্রে বাইরে দিয়ে দেয়, যখন আপনি যার কাজ করবেন সে দিয়ে দেয়। আর দেখা যায় লোকাল বাইরে কাজ করলে ওনারা তো এগুলা প্রোভাইড করে না, সেক্ষেত্রে আপনার তৈরি করে নিতে হবে। বানাইতে হয়, আমি ওইটা জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম যে স্যার আমার যদি বানাতে হয় তাহলে তো আমাদের ফটোশপ মানে ভালো জ্ঞান দরকার। অ্যাকচুয়ালি লোগোগুলো অ্যাকচুয়ালি বাইরেই দিবে, সেটা লোকাল হলেও দিবে। আর কেননা ওয়েব ডিজাইনার কখনো লোগো করতে পারবে লোগো না, করে লোগোর না, জন্য সেটাই। এক্সট্রা সিম্পল যে কাজগুলো আছে ওগুলো হচ্ছে করতে পারবেন। হ্যাঁ। আর ধরেন যদি আপনার পরিচিত কেউ বানাইতে চায়, সেক্ষেত্রে অনেক সময় থাকে না যে পরিচিত, সেক্ষেত্রে হয়তো বা আপনাকে বলবো আপনি ম্যানেজ করে দেন, তখন আপনি বেশি চার্জ করতে পারেন, অথবা নিজে যদি পারেন নিজে করে দিলেন। হ্যাঁ হ্যাঁ, সেটাই। একটু পরে শুরু করেন ভাই, ওই কয়েকজন ইনস্টল করুক, ডাউনলোড। আচ্ছা, সবাই স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ দেখা যাচ্ছে স্ক্রিন। হ্যাঁ হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। জি আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে শুরু করতেছি। শুরু করেন। আচ্ছা, একটু আচ্ছা, এটা হচ্ছে ফটোশপের ইন্টারফেসটা আর কি। আমি প্রথমে আপনাদেরকে একটু ইন্টারফেসের যে আপনার টুলস গুলো আছে, টুলস সম্পর্কে একটু ধারণা দেই। আমাদের সবগুলা জানা লাগবে না, কিছু কিছু টুলস আমরা জানলেই হবে আর কি, বেসিক যেগুলো আমাদের ইউজ করতে হয় সেটা। এখানে এইটা হচ্ছে মুভ টুলস। মুভ টুলস এর কাজটা হচ্ছে আমরা যখন কোনো একটা এলিমেন্ট বা কোনো একটা অবজেক্টকে যখন আমরা নড়াচড়া করাবো, তখন আমরা এই টুলটা ইউজ করব, এই টুলটার মাধ্যমে। তারপরে হচ্ছে এটাকে বলে হচ্ছে মার্ক কিউ।
এটা মার্কিউ টুলস বলে। এর ভিতরে আবার দেখেন 4টা সাব টুলস আছে, যেগুলো হচ্ছে রেক্টাঙ্গুলার, এলিপ্টিক্যাল, সিঙ্গেল র আর হচ্ছে সিঙ্গেল কলাম। যখন আমাদের কোনো একটা অবজেক্ট থেকে কোনো একটা নির্দিষ্ট অংশ কেটে নেওয়া লাগে বা কোনো একটা অংশ সিলেক্ট করা লাগে, সেক্ষেত্রে আমরা এই রেক্টাঙ্গুলার মার্কিউ ইউজ করব। আমাদের ওয়েবে সম্ভবত একটা মার্কিউ ছিল, এটা অবশ্য আলাদা, ওইটা আলাদা। তারপরে এটা হচ্ছে লাসো টুলস বলে এটাকে। লাসোতে আবার 3টা টুলস আছে, সেটা হচ্ছে পলিগনাল লাসো আর একটা হচ্ছে ম্যাগনেটিক লাসো। এখানে লাসোটা হচ্ছে আমরা যখন দেখা গেছে যে কোনো একটা অংশ সিলেক্ট করা লাগে, আমরা উপরেরটা দিয়ে যেমন একদম রেক্টাঙ্গুলার ভাবে সিলেক্ট করি, আর এইটা দিয়ে আমাদের যেভাবে খুশি ফ্রি ভাবে আমরা এটা সিলেক্ট করতে পারি। যেমন আমি এখানে একটু স্যাম্পলটা দেখাই একটু দেখুন, আমি এখানে ড্র্যাগ করে টান দিলাম, আমার যতটুকু দরকার হলো আমি ওইখান থেকে সিলেক্ট করে নিতে পারলাম। দেখেন ওইটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এটা হচ্ছে লাচ্ছুর কাজ। তারপরে ম্যাজিক উইন্ড, এটা হচ্ছে ম্যাজিক উইন্ড। ম্যাজিক উইন্ড হচ্ছে আমরা কোনো একটা অবজেক্ট থেকে যদি একটা নির্দিষ্ট কালার, সাপোজ ধরেন একটা ছবিতে ব্লু আছে, সবটুকু ব্লু যদি আমরা ধরতে চাই, সেক্ষেত্রে আমরা ম্যাজিক উইন্ড দিয়ে ওইটাকে সিলেক্ট করলে ওইটা আমাদের সিলেক্ট হবে আর কি। এটা আমি একটা ছবি দিয়ে দেখাচ্ছি, একটা পিকচার দিয়ে দেখালে আপনারা বুঝতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে। এইখানে দেখেন আমার এখানে ম্যাজিক উইন্ডটা আমি সিলেক্ট করে রাখছি। ম্যাজিক উইন্ডটা যখন সিলেক্ট করা আছে, তখন আমি যদি এখানে ক্লিক করি, তাহলে উপরে যে সাদা অংশটা আছে শুধু সাদা অংশটা ধরবে। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। আচ্ছা, এখন এখানে আমি যদি এটা টলারেন্সটা কম বেশি করি, সেক্ষেত্রে এটা পুরাটা আসবে বা কম আসবে, আমার যতটুকু দরকার সেটা আমি নিতে পারি। যেমন 100% দিলে আমার পুরাটার মধ্যেই ধরতেছে, এখানে যতটা হোয়াইট আছে এই এরিয়ার মধ্যে পুরাটার মধ্যে আমার ধরতেছে। আর আমি যদি এখানে টলারেন্সটা কম দেই, যদি আমি 5% টলারেন্স দেই, তাহলে ওইটাই ধরতেছে, তবে ওইখানে কালারের পরিবর্তন থাকলে ওই যেটুকু কালার ধরবে ওই সেম কালারটুকুই ধরবে। যেমন এখানে সে ফিক্সড কালার পাইতেছে, এখানে অবশ্য একটু গ্রে আছে কালারটার মধ্যে, এই গ্রের কারণে পুরাটা ধরতেছে না। সেম কালার যেখানে আছে 50% টলারেন্সে নিতেছে। তারপরে দেখেন এখানে হচ্ছে ক্রপিং টুলস, এটা দিয়ে আমাদের ক্রপ করতে হয়। আমরা যখন দেখা গেছে একটা বড় একটা ইমেজ থেকে আমরা ক্ষুদ্র একটা অংশ কেটে নিব, তখন আমাদের ক্রপ করতে হবে, ক্রপিং টুলস ইউজ করতে হবে। এটা কাটার জন্য আমরা ইউজ করি। যেটা ক্রপিং টুলটা দেখাচ্ছি আমি, যেমন ধরেন এইখানে আমাদের লোগোটা আছে, দেখেন এই অংশটা আমি সিলেক্ট করতেছি, সিলেক্ট করে যদি আমি এন্টার চাপি, তাহলে উপরে নিচের অংশটা কেটে যাবে, আমার যতটুকু দরকার শুধু ওই অংশটা থাকবে। এটা হচ্ছে আমাদের ক্রপিং টুলসের কাজ। আমাদের যখন একটা বড় একটা ছবি থাকবে, ছবি থেকে দেখা গেছে যে ক্ষুদ্র একটা অংশ, যেমন একটা লোগো থাকতে পারে বা একটা ছবি থাকতে পারে, একটা পিকচার থাকতে পারে, ওইটা আমাদের কেটে নেওয়ার প্রয়োজনে আমরা এইভাবে কেটে নিতে পারি। বুঝতে পারছেন? হ্যালো, দেখতে পাচ্ছেন সবাই? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আপনারা হচ্ছে অ্যানসার দেন, প্রশ্ন করলে অ্যানসার না দিলে তো আসলে তাহলে কেমন? আসলে আমি বুঝতে পারি না, অনেক সময় দেখা গেছে যে নেটওয়ার্কের কারণে হয়তো কথা নাও শুনতে পারেন, সেটাই, সেজন্য আমি হয়তো একটু জিজ্ঞেস করতে পারি। আগে আমি বলে নিয়েছি, যেহেতু আমি আসলে ওই ধরনের মানে শিক্ষক না, সেহেতু আমার হয়তো ভুল হতেই পারে। যদি ভুল হয় সেক্ষেত্রে আপনারা একটু ধরাই দেন আমাকে। তারপরে আমাদের যে টুলসটা আছে সেটা হচ্ছে আই ড্রপার। আই ড্রপারের কাজটা হচ্ছে আমরা যদি কখনো কোনো একটা নির্দিষ্ট স্থান থেকে কোনো একটা কালার নিতে চাই, কোনো একটা
এলিমেন্ট নিতে চাই সেক্ষেত্রে আমরা এটা ইউজ করব। ধরেন আমাদের যদি এখানে এই ফিক্সড এই কালারটাই দরকার হয়, সেক্ষেত্রে আমরা এখানে একটা ফরগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড যেটাই নেই, এখানে যদি আমরা এটা ইউজ করি তাহলে দেখেন সরাসরি ওই কালারটা আমার এখানে চলে আসতেছে, দেখা যাচ্ছে? জি আর নিচের হেক্সা কোডটা হচ্ছে সম্ভবত ওই কালারের কোড না, এই যে 0 হ্যাঁ, কালারের নিচে এখানে আমাদের 4টা প্যাটার্নে আমাদের এখানে ছবি ইয়াগুলো আসতেছে, কালার কোড গুলো আসতেছে। এটা এইচ এস বি এটা একটা কোড, তারপর হচ্ছে এল এ বি এটা একটা কোড, আর জিবি একটা কোড, সি এম ওয়াই কে এটা একটা কোড। আমি ধীরে ধীরে নিচের দিকে আসতেছি, আমি এটাও একটু এক্সপ্লেন করব আর কি। সেটা এখানে আমি এটা দেখাচ্ছি হচ্ছে আইড্রপার। আইড্রপারটা দিয়ে আমি যখন একটা ফিক্সড একটা কালার নিতে যাইবো সেক্ষেত্রে আমরা এটা ইউজ করবো। ধরেন আমি এই কালারটা নিব, এখানে আমি যদি আইড্রপারটা ক্লিক করি তাহলে আমার এখানে দেখেন সরাসরি ওই কালারটা নিয়ে নিছে কালার পিকারে, দেখতে পাচ্ছেন? আমি এখান থেকে ব্লু নিব, ব্লুতে ক্লিক করলে আমার ওই ব্লুর যে কালারটা এটা নিয়ে আসতেছে। দেখেন RGB তে কোডটাও দেখাইতেছে, CMYK তে কোডটা দেখাইতেছে, SSB তে কোডটাও দেখাইতেছে। এটা হচ্ছে আমাদের আইড্রপারের কাজ। আমি যেখান থেকে নিই না কেন ওইখানকার কালারটা ওইটা ধরে নিবে। বোঝা গেল? জি ভাইয়া। তারপরে এখানে আছে হেলিং ব্রাশ আছে, স্পট হেলিং ব্রাশ আছে, পাস টুল আছে। আর এই পাস টুলটা দিয়ে আপনার আমরা যেমন লাসু দিয়ে যেভাবে কাটতে পারি, এই পাসটা দিয়েও আমরা ওইভাবে নিতে পারি। পাসটা দিয়েও নেওয়ার সিস্টেম আছে। দুইটার কাজ মোটামুটি সেমই, তবে অনেক সময় মানে দুইটা একটু ডিফারেন্ট আছে কিছু ক্ষেত্রে, তবে বেশিরভাগ সময় আমরা পাস এবং লাসু দুইটা দিয়েই আমরা সিলেক্ট করতে পারবো, সমস্যা নাই। তারপরে দেখেন আছে হচ্ছে ব্রাশ টুল। ব্রাশ টুল আছে, ব্রাশ টুলে আবার কিছু সাব টুল আছে, সেটা হচ্ছে পেন্সিল টুল আছে, কালার রিপ্লেসমেন্ট আছে, মিক্সার ব্রাশ আছে। এখানে আমরা বেশিরভাগ সময়ই এই উপরে দুইটা ইউজ করে থাকি আর কি, ব্রাশ টুলটা আর হচ্ছে পেন্সিল টুলটা। তো ব্রাশ টুলটা হচ্ছে আপনার ফটোশপের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা আর কি। আমি যখন একটা কালার নিব, একটা কালার চেঞ্জ করব, কোনো জায়গায় আমার ব্রাশিং করা লাগবে, সেই ক্ষেত্রে আমি এই ব্রাশ টুলটা ইউজ করব। যেমন আমি আপনাদের একটু স্যাম্পল দেখাই, সেটা হচ্ছে আমি একটা লেয়ার নিয়ে নিলাম, তারপরে এখানে আমার ফরগ্রাউন্ডে একটা কালার নিয়ে আছে, ধরেন রেড কালারটা নিয়ে আছে, আমি এখানে ব্রাশিং করব, এখানে একটা কালার আমি ইউজ করব। সেক্ষেত্রে আমি যদি এইটা সিলেক্ট করার পরে আমি যদি এখানে এখন একটু ঘষা মাজা করি, দেখেন একটা কালার আসতেছে, দেখতে পাচ্ছেন? এখন এই কালারটা হচ্ছে আমার এখানে অপাসিটি দেয়া আছে হচ্ছে 50% আর ফ্লু দেয়া আছে 50%, এই কারণে এটা এরকম একটু ঘোলাটে হয়ে আসতেছে। এখন অপাসিটি যদি আমি 100 করি আর ফ্লুটা যদি 100 করি, দেখেন আমার কালারটা ফুললি কালার আসতেছে। তো আমাদের ডিজাইনের ক্ষেত্রে অনেক সময় হয়তো কম বেশি করা লাগবে, সেক্ষেত্রে আমরা এখান থেকে অপাসিটি এবং ফ্লু কমায় বাড়ায় এটা দেখে নিব আর কি। আর এই ব্রাশের জন্য কিছু ব্রাশ আছে, দেখেন এই ব্রাশগুলো অনেক সময় প্রিসেট পাওয়া যায়, অনেক সময় এইগুলা নিজে বানায় নেওয়া যায়, আপনার ইচ্ছা মতো আপনি বানায় নিতে পারবেন, হার্ডনেস দিয়ে, সফটনেস, সাইজ দিয়ে, এগুলা দিয়ে আপনি ব্রাশ বানায় নিতে পারবেন। এটা বেসিকের জন্য আসলে অ্যাকচুয়ালি খুব একটা প্রয়োজন না, এখানে কিছু প্রিসেট দেয়া আছে, এইগুলো আমরা ইউজ করতে পারি। যেমন এখানে যদি আমি এই ব্রাশটা ইউজ করি, দেখেন এই ব্রাশটা কিন্তু একরকম, অন্য একটু বাড়িয়ে দিচ্ছি, অপাসিটিটা ফ্লুটা বাড়িয়ে নিচ্ছি, দেখেন এটা একরকম ব্রাশ হচ্ছে। এবার এখান থেকে অন্য একটা ব্রাশ যদি ইউজ করি, আমি যেমন এই পাতাটা ইউজ করি, তাহলে এখানে পাতার মতো আসবে ব্রাশটা, দেখেন বোঝা যায়? জি জি জি, এই ব্রাশগুলো আমরা যখন অনেক সময় ফটো ম্যানিপুলেশন করা লাগে, ধরেন একসাথে কয়েকটা ছবি অ্যাড করা লাগে, ওই ছবিটার মধ্যে কিছুটা কালার ইফেক্ট করা লাগে, ধরেন কালার ফেড করা লাগে, কালারটা চেঞ্জ করা লাগে, সেক্ষেত্রে আমরা এই ব্রাশগুলা দিয়ে ওই কালারগুলা নিয়ে আমরা কাজ করতে পারি আর কি। বুঝতে পারছেন? জি। তারপরে হচ্ছে এটাকে বলে হচ্ছে স্ট্যাম্প ক্লোন। ক্লোন দেখেন, ক্লোন স্ট্যাম্প টুলস আর হচ্ছে প্যাটার্ন স্ট্যাম্প টুলস। এখানে এটার কাজ কি? এটার কাজ হচ্ছে ধরেন আমি একটা নির্দিষ্ট একটা ছবি আছে, এই ছবিটাকে আমি হুবহু ওইখান থেকে ওই জায়গাটা কেটে আমি অন্য এক জায়গায় মানে রিপ্লেস করব। এটা একরকম বলা যায় হচ্ছে আপনার সার্জারি যেমন বলে না, সার্জারির মতো আর কি, রেপ্লিকার মতো আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি, রেপ্লিকার মতো। আমি দেখাচ্ছি একটু, ধরেন এখানে আরেকটা আমি লেয়ার নিয়ে নিলাম। তো আমি যখন ক্লোনে নিব তখন আমাকে দুইটা কাজ করতে হবে। প্রথমত একটা জায়গা সিলেক্ট করে নিতে হবে, আমি এটাকে রিপ্লেস করব।
রেপ্লিকা করব আর কি, সেক্ষেত্রে আমাকে অল্টার চাপতে হবে। অল্টার চাপতে এরকম একটা দেখেন একটা অ্যাঙ্কর পয়েন্ট আসছে, এটা দিয়ে আমি যে জায়গাটা ক্লিক করব এটা আমার সিলেকশন হইলো। তারপরে আমি অল্টারটা ছেড়ে দিব, আমার যে জায়গায় এটা ড্র্যাগ করা লাগবে ওইখানে যাওয়ার পরে আমি মাউসের রাইট বাটন ক্লিক করব। অপাসিটিটা কম দেয়া আছে, দেখেন নিচে আমার যে লেখাটা ছিল বা যে ইটা ছিল ওইটা কিন্তু আমার হুবহু ওইখানে উপরে চলে গেছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ এরকম আপনার যে জায়গাটা প্রয়োজন ওই জায়গাটা নিয়ে আপনি ওইখানে উপরে নিয়ে যেতে পারবেন, আপনার এটা আপনার ইচ্ছা মতো আপনি করে নিতে পারবেন। বুঝতে পারছেন? এটা হচ্ছে ক্লোনিং স্ট্যাম্পের কাজ। এটা অপাসিটির উপর নির্ভর করে, মানে কত। হ্যাঁ, অপাসিটিটা আপনি আপনার কতটুকু দরকার সেটা আপনি নিয়ে নিতে পারেন। আপনার যদি অপাসিটি বেশি লাগে আপনি এখান থেকে অপাসিটি উপর থেকে নিয়ে নেবেন, কমায় নেবেন। আমি যদি চাই হুবহু তো কপিও করতে পারি অল্টার করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অল্টার দিয়ে আপনি খুব কপি করে নিতে পারেন। কপির জন্য অন্যান্য সিস্টেম আছে, এটা আপনার অনেক সময় দেখে যে অল্প একটু লাগে, পুরাটা লাগে না, সেক্ষেত্রে আপনি এইভাবে নিয়ে নেবেন। আর পুরাটা যদি নিতে চান সেক্ষেত্রে এই যে উপরে মার্কি টুলস আছে, আপনি মার্কি টুলস দিয়ে নিতে পারবেন। ধরেন এই যে আমরা দেখি এই যে মার্কি টুলস দিয়ে আমি ধরেন এটা এখান থেকে সিলেক্ট করলাম, এটা অবশ্য আমার দেখে যাওয়া উচিত ছিল, এটাকে আমি এখান থেকে ড্র্যাগ করে নিয়ে গেলাম, সেম কিন্তু চলে আসছে। এটা হচ্ছে আপনি যখন পুরাটা নেওয়া দরকার হবে, ধরেন পুরো একটা ইমেজ নেবেন, আপনার একটা ছবি নেবেন, পুরাটা যখন দরকার হবে তখন আপনি এইভাবে করে নিতে পারবেন। ঠিক আছে, বোঝা গেল? জি। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের এইগুলা টুলস গুলো আসলে একটু বেসিক না, এগুলো একটু ইসের জন্য। আর আমাদের যেগুলো লাগবে আর কি আমি ওইগুলো দেখাচ্ছি। এখানে গ্রেডিয়েন্ট টুলস আছে, অনেক সময় ছবিতে আপনার গ্রেডিয়েন্ট প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন। আর এখানে প্রিন্ট বাকেট আছে, প্রিন্ট বাকেটটা হচ্ছে প্রিন্ট বাকেট দিয়ে আপনি কালার গুলা কিনে নেবেন। ধরেন আপনি একটা জায়গা সিলেক্ট করলেন, আমি এখানে মার্কি টুলস দিয়ে একটা জায়গা সিলেক্ট করে নিই। দেখেন আমি এই অপশনটা এই জায়গাটা আমি সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে ধরেন আমি এটাকে কালার করব, সেক্ষেত্রে আমি এখান থেকে এই যে পেন বাকেটটা আছে, পেন বাকেটটা নিলে আপনার এখানে ক্লিক করেন, দেখেন আপনার এখানে ফরগ্রাউন্ডের যে কালারটা ছিল এই কালারটা আপনার এখানে অটোমেটিক্যালি নিয়ে নিছে, দেখতে পাচ্ছেন? জি। আচ্ছা, আর আপনি যদি এখানে এই কালারটা নিতে চান সেক্ষেত্রে এই কালারটাকে এখানে টগল করে একটু এখানে ক্লিক করে টগল করে দিবেন, তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডের কালারটা ফরগ্রাউন্ডে আসবে, ফরগ্রাউন্ডের কালারটা ব্যাকগ্রাউন্ডে আসবে। সেক্ষেত্রে আপনি যদি এখানে ক্লিক করেন দেখেন আপনার ওই কালারটাই আসতেছে। আপনার কালারটা চেঞ্জ করা দরকার হলে আপনি এখানে ক্লিক করেন, এখান থেকে আপনার যে কালারটা প্রয়োজন হয় আপনি সেই কালারটা নিয়ে নেন, সেই কালারটা সিলেক্ট করেন, এবার দেখেন বাকেট ক্লিক করেন, দেখেন আপনার কালারটা চলে আসবে। তাহলে পেন বাকেটের কাজটা কি বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ। আর এবার আমরা গ্রেডিয়েন্টে আসি। গ্রেডিয়েন্টটা হচ্ছে আপনার ধরেন কোনো একটা ইমেজের মধ্যে কয়েকটা কালার প্রয়োজন আপনার, এক পাশে থাকছে নীল, এক পাশে থাকতেছে লাল, আপনার কয়েকটা কালারের যদি কম্বিনেশন করা লাগে সেক্ষেত্রে আমরা গ্রেডিয়েন্টটা ইউজ করি। ধরেন গ্রেডিয়েন্টটা যদি নেই আমি, তখন দেখেন উপরে একটা প্যাটার্ন দেখাচ্ছে, এখানে এক পাশে হলুদ আছে আর এক পাশে লাল আছে, এই এক পাশে লাল এবং এক পাশে হলুদ দুইটা কালার একসাথে মিশিয়ে কিন্তু দেখেন মাঝখানে একটা কালার তৈরি করছে, এটা হচ্ছে একটা গ্রেডিয়েন্ট কালার হয়েছে। এটা দিয়ে আমরা যদি এখানে এখন দেখেন গ্রেডিয়েন্ট যদি কালার করি, দেখেন ওই উপরে আমাদের যে প্যাটার্নটা ছিল এই প্যাটার্নের অনুযায়ী এখানে কিন্তু আমাদের একটা কালার আসছে, দেখা যাচ্ছে? জি। দেখেন এখানে কিন্তু উপরে যে প্যাটার্নটা ছিল প্যাটার্ন অনুযায়ী আমাদের কালার আছে। এখন আপনি যদি চান তাহলে উপর থেকে দিতে চাইলে উপর থেকে নিচের দিকে টানেন, দেখেন উপর থেকে নিচের দিকে চলে আসছে। আপনি এই কর্নার থেকে কালার সিলেক্ট করে নিতে হয় ভাইয়া? জি, কালার সিলেক্ট করে নিতে হয় আগে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালার আপনাকে সিলেক্ট করে নিতে হবে। সেই ক্ষেত্রে দেখেন আমার এখানে এইটা আসলো কেন, এখানে ডিফল্ট বাই ডিফল্ট উপরে ছিল আপনাদের হলুদ, আমাদের ছিল হলুদ আর নিচেরটা ছিল লাল, এই কারণে এটা বাই ডিফল্ট হলুদ এবং লালটাকে ধরে নিয়েছে। এখন আপনি যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে দেখেন এইখানে এটাতে ক্লিক করবেন, এই প্যাটার্নে দেখেন গ্রেডিয়েন্ট এডিটর আসছে, এখানে কিছু প্রিসেট দেয়া আছে, দেখেন
এখানে আপনি প্রিসেটটা নিলে আপনার এই যে এইখানে দেখেন প্রিসেটটা দেখাইতেছে, আপনি যে কালারটা আপনি সিলেক্ট করতেছেন সেটার একটা প্রিসেট দেখাচ্ছে। এখন সেখান থেকে আপনি কালার পিকার দিয়ে আপনি যেটা খুশি সেটা নিয়ে নিতে পারেন। এখন এটা যদি ওকে করেন তাহলে এখানে আপনি সেভাবে ড্র্যাগ করেন, দেখেন ওই কালারগুলাই চলে আসতেছে। আর আপনার নিজের মতো করে রুবেল ভাই, ওই যে জি। আপনি যে দাগটা টানতেছেন ওটা কি ওই রাইট বাটন দিয়ে টানতে হয় নাকি লেফট বাটন দিয়ে? ওই যে কোন এই যে এই দাগটা, হ্যাঁ হ্যাঁ দাগটা ও এইটা রাইট বাটন চাপতে হবে, রাইট বাটন ক্লিক করে ধরে তারপরে টানতে হবে। তারপর টান দিতে হবে। জি আচ্ছা আচ্ছা। বোঝা যাচ্ছে? জি। এটা কি আমি আরেকবার বলবো? বুঝতে পারছি, মানে এটা কি পেন্টুলের কাজ না, না এটা কি? না না, এটা হচ্ছে গ্রেডিয়েন্টের কাজ। আমি Gradient। আপনাকে যেটা বললাম যে গ্রেডিয়েন্ট, এখানে আমরা কালার নেওয়ার জন্য আমরা দুইটা প্যাটার্ন ইউজ করতেছি। সেটা হচ্ছে একটা হচ্ছে গ্রেডিয়েন্ট আর একটা হচ্ছে পেইন্ট বাকেট। মানে এটা একটা রঙের আপনি বাকেট ধরতে পারেন আর কি, রঙের একটা বালতি, ওই বালতিটা আপনি রঙের ঢেলে দিলেন, বাক্স আর কি, রঙের বালতি। হ্যাঁ হ্যাঁ, রঙের বালতিটা ঢেলে দিলেন, ওই কালারটাই হয়ে গেল। আর গ্রেডিয়েন্টটা হচ্ছে আপনার যেভাবে আপনি সাজায় নিবেন আর কি, 4টা 5টা কালার দিলেন, 1টা 2টা কালার দিলেন, সেটা আপনার ইচ্ছা মতো আপনি কালার দিয়ে একটা রঙের একটা গ্রেডিয়েন্ট তৈরি করে নিলেন আর কি। এখন গ্রেডিয়েন্টের এইখানে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে, দেখেন গ্রেডিয়েন্ট এডিটর থেকে আমি আমার ইচ্ছা মতো কালার নিয়ে নিতে পারবো। এখানে এই যে নিচের দিকে যে দেখা যাচ্ছে, এখানে আপনি যদি ডাবল ক্লিক করেন সেক্ষেত্রে আপনার সেই কালারের যে পিকারটা আছে সেই কালার পিকারটা চলে আসবে। দেখেন এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো আপনি কালার চেঞ্জ করে নেন। এখান থেকে আপনার যদি গ্রিন লাগে আপনি গ্রিনটা নিয়ে নিলেন। গ্রিনটা হচ্ছে সিএমওয়াই ক্ষেত্রে আমরা যদি গ্রিন করি তাহলে সিএম দিতে হবে, সি দিতে হবে হচ্ছে 100, এম দিতে হবে 0, ওয়াই দিতে হবে 100, কে দিতে হবে 0। তাহলে আমাদের অ্যাকুরেট যে গ্রিনটা সেই গ্রিনটা আসবে। দেখেন আমাদের এই পাশে গ্রিন হয়ে গেছে। কারণ আমি যদি এই পাশে গ্রিন করতে চাই বা অন্য কোনো কালার করতে চাই সেক্ষেত্রে একইভাবে আমি কালার নিব। ধরেন এখানে আমার এই কালারটা, জি ভাই। ওয়েবের জন্য হচ্ছে সিএমএওয়াই কেটা লাগে না, এখানে হচ্ছে আমাদের ও আরজিবি লাগে, RGB টা জি জি, লাগবে। হ্যাঁ। সরি আরজিবিটা explain লাগে। করলে হবে। ও, আচ্ছা আরজিবিটা আমি দেখাচ্ছি। হ্যাঁ, কারণ সিএমএ তো মনে হয় মানে প্রিন্ট মিডিয়ার জন্য, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, CMYK আমি আমি অ্যাকচুয়ালি প্রিন্ট মিডিয়াতে বেশি কাজ করি তো ওইটা ঠিক বলে আছে, দিচ্ছি। ওটা সমস্যা নাই, আমি বলে দিলাম আর কি, আচ্ছা আমাদের সরি হ্যাঁ হ্যাঁ। RGB টা বুঝাইলেই হবে। এখন আরজিবিটা হচ্ছে এটাও কালারেরই। আরজিবির ফুল মিনিংসটা হচ্ছে প্রথমত আর হচ্ছে রেড, জি হচ্ছে গ্রিন, আর বি হচ্ছে ব্লু। এই 3টা কালারকে আমরা অ্যাডজাস্ট করে আমাদের কালারগুলো হয় আর কি। যদি আপনি রেডটা আর এইটার কালারের রেঞ্জটা হচ্ছে 0 থেকে 255 পর্যন্ত আর কি, 255 পর্যন্ত। এর ভিতরে আপনি 1 2 3 এভাবে করে যত খুশি আপনি কালার করতে পারবেন, যত ধরনের খুশি আপনি কালার নিতে পারবেন এই 255 পর্যন্ত। যেমন আপনি যদি রেড থেকে আপনি কিছুটা কমান তাহলে একটা কালার চেঞ্জ হয়ে যাবে, যদি গ্রিন থেকে একটু কালার কমান তাহলে কিন্তু কালার আবার অন্য আরেকটা চলে আসবে। তো যদি ব্লু থেকে একটু কমাই নেন সেক্ষেত্রে কিন্তু ব্লুটা চেঞ্জ হয়ে যাবে। যেমন আমি এখান থেকে যদি রেডটা যদি কেটে দেই, সরি 255 0, দেখেন সেক্ষেত্রে আমার কিন্তু এখানে গ্রিনটা দেখাচ্ছে। এখন যদি আমি এখানে আবার 50% নিলাম, দেখেন কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, কালারের কোডটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এই যে হেক্সাতে এখানে আরেকটা সিস্টেম আছে, আমরা অনেক সময় ওয়েবসাইট থেকে কিছু কালার নিতে পারি, কালারের কোড দেয়া থাকে। যেমন এখানে 232FF32, এটা হচ্ছে একটা কালারের কোড। এই কালারের কোডগুলো আমাদের অনলাইনে অনেক সময় অনেক সাইটগুলোতে পাওয়া যায় আর কি। ধরেন আপনার একটা নির্দিষ্ট একটা কালার লাগবে, সেক্ষেত্রে আপনি ওইখান থেকে কালার কোডটা নিয়ে আসতে পারেন। যেমন আমি একটা কালার কোড দেখাচ্ছি। সবাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা দেখেন এখানে হচ্ছে অ্যাডোবির নিজস্ব একটা কালারের একটা ওয়েবসাইট আছে যেখান থেকে আপনি যে কোনো কালার নিয়ে আসতে পারেন, সেটা হচ্ছে color.adobe.com। এই adobe.com এ যাওয়ার পরে এখানে দেখেন অনেক ধরনের কালার আছে, আপনার ইচ্ছা মতো আপনি কালার নিতে পারেন, যত কালার প্রয়োজন হয়। এটা শুধুমাত্র কালারের জন্য এই ওয়েবসাইটটা। দেখেন এই যে এখান দিয়ে কালারের অভাব নাই।
তারপর আপনি এখানে বিভিন্ন ধরনের কালার পাবেন, আপনি সার্চ করতে পারবেন, সার্চ করে নিতে পারেন, এক্সপ্লোর করে নিতে পারেন। দেখেন প্রতিটা কালারের মধ্যে এখানে একটা হেক্সা কোড দেয়া আছে নিচে, দেখা যায়? আপনার যে কালারটা দরকার আপনি এখান থেকে কপি করে নেবেন। কপি করা হলে আপনি জাস্ট ফটোশপে এইখানটায় ওইটা পেস্ট করে দিবেন। দেখেন ওই কালারটা চলে আসছে, ওই কালারটা আমরা এখানে পেয়ে গেলাম। এখন যদি আমি ওইটা দেই তাহলে দেখেন ওই কালারটা আমার এখানে হয়ে যাচ্ছে। এটা হচ্ছে একটা গ্রেডিয়েন্টের কাজ, বোঝা গেল? জি স্যার। আচ্ছা, তারপরে আমরা আসি নিচের দিকে। এটা হচ্ছে ব্লাড টুল, আর হচ্ছে স্মাশ টুল, আর হচ্ছে শার্পার টুল। এখানে আমরা ছবিতে অনেক সময় ব্লারি করা লাগে, ধরেন একটা ছবি অনেক শার্পনেস দেখা যাচ্ছে, ওইটাকে অনেক সময় আমরা ব্লারি করি। একটু ব্লারির জন্য আমরা ওই ব্লাডটা ইউজ করে থাকি। ব্লারি মানে হচ্ছে ঘোলা করা, একটা ছবির উপরে ঘোলা করা যায়। এটা আসলে বোঝা যাচ্ছে না কালারটা অ্যাকুরেট এই কারণে। আচ্ছা, ওইটা আমরা কোনো একটা ছবিতে দেখাবো আর কি। হ্যাঁ হ্যাঁ, ছবিতে দেখাইলে সুন্দর হবে। তারপরে দেখেন এখানে হচ্ছে ডস টুল, বার্ন টুল, আছে স্পঞ্জ টুল। এখান থেকে আমরা বেশিরভাগ সময় বার্ন টুলটা ইউজ করি। বার্ন টুলটা দিয়ে আমরা হ্যাঁ, ফোল্ডারটা কোথায়? এখানে দেখেন এই যে ডিএলএল একটা ফাইল আছে। যাচ্ছি দাঁড়ান। একটু বড় করে না, এরকম লম্বা লম্বা কেন আপনার গুলা? এই কয়টা ফাইলই দেখা যাবে। এই যে এটা আপনার এই নিচে থেকে 2 নাম্বারটা। এই যে এটা, হ্যাঁ হ্যাঁ ওইটা। এটা কি করতে হবে? কপি করতে হবে? হ্যাঁ, এটা কপি করেন। কপি করেন, সিলেক্ট না করে, এই ক্লিক না করে কপি করেন। হ্যাঁ, কপি করার পরে আপনি আপনার সি ড্রাইভে যান। এটা যেখানে ইনস্টল করছেন ওইখানে যান। সি ড্রাইভে সম্ভবত ইনস্টল আচ্ছা হয়েছে। আচ্ছা, এটা আরো একভাবে যাওয়া যায়। আপনার ওই যে আইকনটা আছে না, ওই আইকনে গিয়ে ওপেন ফাইল লোকেশন দিলে আপনার একদম সরাসরি নিয়ে যাবে। ও আচ্ছা, উনি দিতে করছে। না, এটা তো এখানে কি, এখানে না তো। ইনস্টল হয়েছে বিষয় এই সফটওয়্যারটা। সফটওয়্যারটা ইনস্টল হয়েছে, আপনি সি ড্রাইভে যান একটু। সিতে যান, সি থেকেই যান। ডাউনলোড করছি দিতে আর কি। হ্যাঁ, এখানে আপনি একটু প্রোগ্রাম ফাইলে যান, প্রোগ্রাম ফাইলস উপরেরটা। হ্যাঁ, এখানে যাওয়ার পর আপনি অ্যাডোবিতে যান। অ্যাডোবিতে হ্যাঁ, অ্যাডোবিতে যান। হ্যাঁ হ্যাঁ, সিসি এটার ভিতরে যান। এখানে দেখেন সাপোর্ট ফাইল আছে, সাপোর্ট ফাইল। উপরে যান, উপরে উপরে ফোল্ডারে আছে দেখেন সাপোর্ট ফাইলটা। এখানে ওই রিকোয়ার্ডে যান, রিকোয়ার্ড। এখানে ওইটা একটু পেস্ট দেন, কন্ট্রোল ভি দিয়ে একটু পেস্ট দেন। হয়েছে? এবার একটু বাইরে আসেন। হ্যাঁ, এখানে পেস্ট দেন। অনেক জায়গায় পেস্ট করা লাগে। এবার রিপ্লেক্স করে দেন এটা। হ্যাঁ, ওকে। এবার আপনার ওই যেখানে ট্রায়াল দেখাইতেছে ওইটাতে যান, এটা কেটে দেন, নো দেন। হ্যাঁ, ইয়েস, ঠিক আছে। এবার আবার ওপেন করেন এটা। এখানে না, আপনি রানে গিয়ে Start- সার্চ দেন, start- অথবা রানে গিয়ে ফটোশপ লিখে সার্চ দেন। স্টার্ট মেনুতে যান। দেখেন উপরে আসছে, একদম উপরে আসছে। কোনটা ভাই? আপনি স্টার্ট মেনুতে আবার যান।
স্টার্টমেন্ট, হ্যাঁ এই যে উপরে যান একদম, দেখেন রিসেন্ট এডিট আছে উপরে, হ্যাঁ ওইটা ক্লিক করেন। এখন আর আপনার ট্রায়ালটা চাবে না, ক্র্যাক ক্র্যাক হয়ে গেছে। আচ্ছা, যারা যারা হচ্ছে ডাউনলোড করে নেবেন, এটা দেখে ভিডিওটা দেখে করে নিয়েন। আর যদি প্রবলেম থাকে বললেন, সমস্যা নাই। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আচ্ছা ঠিক আছে। শাহরিয়ার আব্দুল্লাহ ভাই, আপনি হ্যাঁ স্ক্রিন শেয়ারটা অফ করে দেন। আপনার স্ক্রিন শেয়ারটা অফ করে দেন, গুগল ব্যবহার শুরু করুক। সবাই দেখতে পেলে একটু জানায়েন। হ্যাঁ দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওকে। দেখেন আবার ফটোশপে আসলাম আমরা। এই যে বার্ন টুলটা যেটা বললাম আমি, যে বার্ন টুল দিয়ে আপনার এটা কালারটাকে দেখেন একটু বার্নি করা যাচ্ছে আর কি, হচ্ছে মানে গাঢ় করে দিতেছে আর কি। হ্যাঁ একটু গাঢ় করে দিচ্ছে আর। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ওই বার্ন টুলটার কাজ। এটা অনেক সময় আমাদের দরকার হয়, খুব একটা দরকার পড়ে না আর কি। আচ্ছা দেখেন, তারপরে বার্ন টুল গেল। এইটা হচ্ছে পেন টুল। দেখেন পেন টুলটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। এটা ইলাস্ট্রেটরের ক্ষেত্রেও লাগে, আমাদের ফটোশপের ক্ষেত্রেও লাগে। পেন টুলটা হচ্ছে আপনার এই অনেক সময় দেখা গেছে কিছু একটা টাইপ করতে হয়, কোনো একটা জায়গা কেটে নিতে হয়। ধরেন এখান থেকে আমি অ্যাঙ্কর দিয়ে এইখানটা সিলেক্ট করতেছি, দেখেন পেন টুলের মাধ্যমে আমার সিলেক্ট হচ্ছে। শেষ মাথায় গিয়ে দেখেন একটা রাউন্ড আসতেছে, যখন আমি এটা ক্লিক করলাম তখন আমার ওই জায়গাটা সিলেক্ট হলো, এটা পেন টুলে হলো। তারপর এটা যদি আমি এন্টার দেই তাহলে দেখেন ওইটা সিলেক্ট হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে পেন টুলের কাজ। পেন টুলের কাজটা আমরা ইলাস্ট্রেটরে গিয়ে একটু বেশি মানে ডিপলি এটা দেখবো আর কি। ফটোশপে খুব একটা দরকার পড়বে না, আমাদের ইলাস্ট্রেটরে এটা বেশি লাগবে। আমরা যখন একটা লোগো করব, লোগো করতে গেলে আমাদের পেন টুলটা বেশি লাগবে। পেন টুল, লাইন টুল এইগুলো আমাদের বেশি লাগবে। দেখেন তারপরে হচ্ছে টাইপ টুল। আমরা কোনো একটা ডকুমেন্টে অনেক সময় লেখালেখি করার দরকার হয়, এটা বিশেষত বেশিরভাগ ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয়। ধরেন একটা ফাইলের উপরে আমি একটা কিছু লিখতে গেলে আমাকে টাইপ টুল ইউজ করতে হবে। টাইপ টুলে আবার কিছু সাব টুল আছে, দেখেন হরিজন্টাল টাইপ আছে, ভার্টিক্যাল টাইপ আছে, আর নিচের এইগুলো আমরা আসলে ইউজ করি না। এইগুলা এখান থেকে আমাদের এই দুইটা হলেই হয়। হরিজন্টালি হচ্ছে আমরা যখন একটা লেখা সরাসরি ডান থেকে বামে লিখতে যাই, সেক্ষেত্রে আমাদের হরিজন্টালটা ইউজ করতে হয়। আর অনেক সময় দেখা যাচ্ছে উপর থেকে নিচের দিকে লেখা থাকে, বিশেষ করে চাইনিজ লেখাগুলো দেখবেন যে সবসময় উপর থেকে নিচের দিকে থাকে লেআউটটা, সেক্ষেত্রে ভার্টিক্যালটা ইউজ করা হয়। আমরা হরিজন্টালি দেখি। দেখেন এরকম একটা অপশন আসতেছে, আমি যেখানে লিখবো ওইখানে গিয়ে আমি একটা ক্লিক করব। এখানে আমি একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এইখানে আমার ওই যে দেখা যায়, এটা তো ছোট হয়ে আসতেছে, আচ্ছা আমি বড় করে নিচ্ছি। দেখেন আমরা যখন লেখালেখি করতে যাব তখন আমাদের ইউজ করতে হবে হচ্ছে টাইপ টুলটা। এই টাইপ টুলটাতে আমি যদি ক্লিক করি তাহলে এরকম একটা ইন্টারফেস আসবে, দেখেন লেখার মতো একটা সিস্টেম আসবে। এখানে ক্লিক করলাম, দেখেন এখানে লেখার একটা সিস্টেম আসছে। আমি এখন যাই টাইপ করি না কেন, লেখাটা চলে আসছে, দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা এইভাবে আমরা যত খুশি আমরা একটা ফাইলের মধ্যে লিখে নিতে পারি, যা খুশি তাই আমরা লিখতে পারি।
দেখেন টাইপ টুলের কাজটা হচ্ছে আমরা যখন কোনো লেখালেখি করব, লেখালেখির জন্য আমাদের টাইপ টুলসটা লাগবে। টাইপ টাইপ টুলসটা হচ্ছে লেখালেখি করার জন্য। এটা আপনি ইলাস্ট্রেটরের জন্য এই টাইপ টুলসটা ইউজ করতে হবে লেখালেখি করতে। আপনার ফটোশপের ক্ষেত্রেও এইটা ইউজ করতে হবে। এই একটা দিয়ে আমরা লেখালেখি করব। আচ্ছা, কারো কোনো কিছু বলার আছে? না কেউ কি কিছু বলতে চাচ্ছেন? এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা দেখেন, এগুলো আসলে একদিনে তো হবে না, এটাই স্বাভাবিক। আপনারা দেখতে থাকেন, ভিডিও দেখবেন বারবার। আর এই যে টুলস গুলা বলতেছে, জাস্ট টুলস গুলোর সাথে পরিচিত হন, আপনারা তো ডিপলি কাজ করা লাগবে না। আর ওয়েবের জন্য তো আপনি যখন দেখবেন, এখন যদি টুলস গুলা চিনে থাকেন তখন হচ্ছে আপনার ইজি হয়ে যাবে বিষয়টা। আমি জাস্ট বলার চেষ্টা করলাম যে কোন টুলসটা দিয়ে আপনি কি কাজ করবেন। ধরেন এটা আপনাকে মুভ করা লাগবে, সেক্ষেত্রে আপনার মুভ টুলস ইউজ করতে হবে। আমি এটা দিয়ে ধরলাম, দেখেন মুভ টুলস ইউজ করছি, কিন্তু আমি যখন আমি মুভ টুলস ইউজ করতেছি তখন আমি এটাকে সরাইতে পারতেছি। কিন্তু আমি যখন এইখানে টাইপ টুলস ইউজ করব তখন কিন্তু এটাকে আমি সরাইতে পারবো না। এটা আপনি কিন্তু সরাইতে পারবেন না। তো আমাদের টুলসটা এই কারণেই জানতেছি যে আমরা এটা কি কাজে ইউজ করব, কখন ইউজ করব, সেটার জন্য আমরা টুলসটা আপনাদের আগে জানাচ্ছি। বোঝা গেল? জি স্যার। আচ্ছা, তারপরে আমাদের এই নিচে যে তিনটা আছে এইগুলো আমাদের খুব একটা প্রয়োজন পড়বে না। এটা দিয়ে আমরা হচ্ছে জুম আউট করার জন্য, জুম ইন করার জন্য, এটা জুম টুলস। মানে এই স্ক্রিনটাকে আমি যখন জুম করব তখন আমি জুম প্লাস ইউজ করব, যখন জুম আউট করব জুম মাইনাস ইউজ করব এখান থেকে। ঠিক আছে, দেখেন প্লাস হয়েছে। তারপরে আপনি যদি এইটা সিলেক্ট করা অবস্থায় অল্টার চাপেন, সেক্ষেত্রে দেখেন মাইনাস হচ্ছে। হ্যালো, জি শুনতে পাচ্ছি, বলেন আপনি। হ্যাঁ দেখেন, তারপরে এখানে আমাদের এই তিনটার কোনো দরকার নাই, এইগুলো আমাদের জানা দরকার নাই। এইগুলো আমরা জাস্ট এই যে ইউজ করতেছি, এই যে কার্সরটা সিলেক্ট করার জন্য যেগুলো ইউজ করতেছি সেগুলাই দেখাইতেছি। আমাদের আমাদের যে প্রয়োজনটা, সেখানে আমাদের এইগুলো লাগবে না, এই কারণে আমি ওগুলো স্কিপ করে যাচ্ছি। দেখেন, তারপর দেখেন আমাদের ফটোশপের জন্য ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে এইটা। এটা হচ্ছে কালারের জন্য। আমরা তো অ্যাকচুয়ালি ফটোশপে কাজই করতেছি হচ্ছে কালার নিয়ে কাজ করার জন্য। এখানে কালার নিয়ে আমরা কাজ করব, সেক্ষেত্রে আমাদের এখান থেকে কালার পিকারের জন্য দুটো অপশন আছে। দেখেন, উপরেরটা হচ্ছে ফরগ্রাউন্ড, আর নিচে যেটা দেখতে পাচ্ছেন রেড কালারে, এটাকে বলা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ফরগ্রাউন্ড অ্যান্ড ব্যাকগ্রাউন্ড এই দুইটা আমাদের ইউজ করতে হয়। ধরেন আমি একটা কালার নিব, তখন আমি এখান থেকে যদি কালারটা চেঞ্জ করে নেই, সেক্ষেত্রে আমার ওই কালারটা ওখানে ইউজ করতে পারবো। দেখেন, ওইখানে ক্লিক করলে আমাদের একটা কালার পিকার দেখাচ্ছে, কালার পিকার থেকে আমরা কালার নিয়ে নিতে পারতেছি। আর এইটা সবসময় বাই ডিফল্ট থাকে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ব্যাকগ্রাউন্ডটা থাকে হচ্ছে ব্ল্যাক হোয়াইট, আর ফরগ্রাউন্ডটা থাকে হচ্ছে আপনার ব্ল্যাকে আর কি। সেটাকে আপনি চাইলে এখান থেকে টগল করে নিতে পারেন। এইটাতে ক্লিক করলে আপনার দুইটা টগল হবে, উপরেরটা নিচে আসবে, নিচেরটা উপরে যাবে। দেখেন, এখন আপনি যদি কালার চেঞ্জ করতে চান, এখানে ক্লিক করলেন, ক্লিক করে কালার নিলেন, নিয়ে এখানে টগল করলেন, উপরেরটা নিচে চলে আসলো। বোঝা যাচ্ছে? জি ভাই। বুঝতে পারতেছেন? জি বোঝা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এখানে টুলস গুলা দেখলাম। আচ্ছা, টুলস সম্পর্কে কি কারো কিছু জানার আছে? একটু জিজ্ঞেস করতে পারেন আমাকে। যদি আমি কিছু স্কিপ করে যেয়ে থাকি, সেক্ষেত্রে হয়তো আপনারা বললে আমি সেটা বলে দিতে পারি যে এটা হয় নাই বা এটার কি কাজ। ম্যাজিক টুলস একটু ভালো করে আরেকটু বুঝাইলে ভালো লাগতো। জি সরি, বুঝতে পারি নাই। ম্যাজিক টুলস, ম্যাজিক ম্যাজিক টুলসটা না, ম্যাজিক টুলসটা হচ্ছে, তাহলে আমি একটা ছবি নিয়ে আসি একটু।
দেখেন আমি একটা ছবি নিয়ে আসলাম, দেখছেন? হ্যাঁ দেখা যাচ্ছে। এটাতে দেখেন দুই পাশে কিন্তু সাদা আছে, দেখেন দুই পাশে সাদা আছে না, দেখা জি। যাচ্ছে? জি এখন আমার ধরেন দুই পাশের এই কালারটা কিন্তু একই, এই পাশে কিন্তু এই কালারটা একই, দেখতে পাচ্ছেন? জি এই কালারটাকে আমি ধরেন কেটে দিব, ধরেন আমার এই কালারটা প্রয়োজন না, সেক্ষেত্রে আমি যদি এখানে ম্যাজিক কুইনটা ইউজ করি, ম্যাজিক কুইনটা যদি ইউজ করি, দেখেন এটাতে আমি এখানে ধরলাম, দেখেন যতটুকু জায়গার মধ্যে হোয়াইট আছে পুরাটা কিন্তু ধরছে, জি সিলেক্ট হয়েছে, দেখেন। তবে এই দেখেন কিছু কিছু জায়গায় হয় নাই, এখানে হোয়াইট ছাড়াও একটু কালার আছে, যে কারণে এটা ধরতে পারে নাই। সেক্ষেত্রে আমরা কি করবো, টলারেন্সটা বাড়াবো। দেখেন টলারেন্স আমার 5% ছিল না, এটা যদি আমি 50% করি, দেখেন তাহলে কি হয়, আমি যদি এখন সিলেক্ট করি ওই জায়গাটা দেখেন সহকারে ধরছে, দেখতে পাচ্ছেন? জি এখন যদি আপনি এটা ডিলিট করে দেন, আপনি যদি সরাসরি কিবোর্ডে যদি ডিলিট চাপ দেন, দেখেন ওই ওই জায়গাটা কিন্তু চলে গেছে, ডিলিট হয়ে গেছে, জি দেখছেন? জি জি আমাদের কিন্তু সব ক্ষেত্রে কিন্তু ম্যাজিক উইনটা কাজ করবে না। ম্যাজিক উইনটা কাজ করবে যখন একরকম কালার থাকবে, সেম কালার থাকবে। সেম কালারের ক্ষেত্রে আমরা সরাসরি ধরার জন্য, ধরেন এইখানে কিছুটা সেম কালার আছে, তাই না? এখন এইটাকে যদি আমরা ম্যাজিক উইন্ড ইউজ করি, দেখেন এখানে কিন্তু পেন টুলটাও ইউজ করতে পারতেন না? জি আমরা কিন্তু পেন টুল ইউজ করলাম না। পেন টুল দিয়ে যদি করতে যাই, এটা আমার কিন্তু এই যে সিলেক্ট হলো, দেখেন এক ক্লিকে কিন্তু সিলেক্ট হয়ে গেল আঁকা বাঁকা গুলা। এই সিলেক্টটা আমি যদি পেন টুল দিয়ে করতে যাইতাম তাহলে আমার পুরাটাকে কেটে আনতে হইতো। জি দেখেন অনেক আমি সময় লাগতো। দেখাচ্ছি, দেখেন আমি পেন টুলটা দিয়ে দেখাচ্ছি। পেন টুলটা দিয়ে যদি আমি ধরি, এইভাবে এইভাবে কাটতে হবে, এইভাবে 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 পুরাটার মধ্যে কেটে নিতে হবে, হ্যাঁ হ্যাঁ কিন্তু তারপরেও কিন্তু স্মুথনেস কিন্তু আমি পাচ্ছি না। আমি যেভাবেই নেই না কেন, এখানে কিন্তু স্মুথনেস পাইতেছি না আমি। আসতেছে? জি আসতেছে। দেখেন তারপরেও কিন্তু জায়গায় জায়গায় বেশি গেছে, জায়গায় জায়গায় কম গেছে, এরকম হচ্ছে, তাই না? জি আর আমি যদি এখানে যদি পেন্টটা ইউজ না করি, যদি ম্যাজিক ওয়ানটা ইউজ করি, দেখেন এখানে যদি আমি ম্যাজিক ওয়ানটা ইউজ করি, দেখেন আমার অটোমেটিক্যালি কিন্তু নিয়ে নিছে সব দিক দিয়ে। আমার কিন্তু কাজটা কিন্তু অনেক দ্রুত হয়ে গেল। জি এটা যদি পিকচারের উপর ক্লিক করি তাহলে পিকচারটাও মানে কি হয়ে যাবে? পিকচারের আপনার যে কালারটা পাবে ওই কালারটা নিবে। দেখেন পিকচারে ওই সেম কালারটা যেখানে আছে 50% এর ভিতরে, এই টলারেন্স দেখেন আমার 50% দেয়া আছে। 50% টলারেন্সে এটা যতটুকু জায়গা পাবে ততটুকু কালার এটা নিয়ে নিবে। দেখেন সিলেক্ট হয়ে গেছে। এখন আমি 100% দিলে 100% ওই অ্যাকুরেট কালারটা যেখানে পাবে সেখানে এটা ধরে নিবে। দেখেন সেম কালারে যতটুকু পাইছে ওইটুকু ওইটা ধরে নিছে। বোঝা যাচ্ছে? হ্যাঁ বোঝা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। দেখেন এখান থেকে আমি ওইটা ধরার পর ওইটা যদি আমি ডিলিট চাপি তাহলে ওই অংশটা আমার কেটে যাচ্ছে। এটাতে যদি আমি ধরি, এটা ডিলিট চাপলে আমার ওই অংশটা কেটে যাচ্ছে, বুঝছেন? জি জি এখানে কিন্তু আপনি ইচ্ছা করলে মার্ক ইউ ইউজ করতে পারবেন। এখানে আমি যদি মার্ক ইউ দিয়ে ধরি, ধরার পরে যদি আমি ডিলিট চাপি, দেখেন ওইটাও কিন্তু চলে যাচ্ছে। যাচ্ছে? জি আপনি একটা ইমেজ যখন ইউজ করবেন তখন আপনি নিজে থেকেই বুঝতে পারবেন যে আপনার কখন এখানে মার্কি ইউজ করতে হবে, কখন লাসু ইউজ করতে হবে, কখন আপনি ম্যাজিক উইন্ড দিয়ে ধরলে আপনার জন্য ভালো হবে। এটা আপনি অটোমেটিক্যালি নিজেই আপনি একটা কেস করতে পারবেন যে এখানে আমি এটা ধরি, এটা ধরলে আমার কাজটা সহজ হবে। ধরেন এইখানে এই যে আপনার এখানে মার্কিতে দেখেন এক্লিপস আছে, এলিপ্টিক দিয়ে যদি আমি ধরি, দেখেন ডিমের মতো আসছে না? জি এখান থেকে ধরলাম আমি, এটা ডিলিট হয়ে গেল। এখন আপনি যদি চান এটা একদম রাউন্ড হবে, সেক্ষেত্রে আপনাকে শিফট আর অল্টার দুইটা ধরতে হবে। শিফট আর অল্টার দুইটা যদি একসাথে ধরেন তাহলে আপনার দেখেন হাইট উইডথ দুইটাই সেম থাকতেছে। জি গুল হবে। হ্যাঁ গোল হবে। এটা আপনি সব ক্ষেত্রে, আপনি যদি একটা ফাইল, এই ফাইলটাকে আপনি সরাসরি নিচের দিকে নামাইতে চান, সেক্ষেত্রে শিফটটা ধরবেন,
দেখেন সরাসরি নিচে নামতেছে, আমার ডানে বায়ে কিন্তু যাচ্ছে না। আর আমি যদি শিফট ছাড়া ধরি, আমি যে কোনো দিকে ঘোরাইতে পারতেছি, নড়াইতে পারতেছি। তাহলে শিফটের একটা কাজ হচ্ছে, আপনি যখন কোনো কিছু আপনার একদম ফিক্সড একটা দিকে নিতে চাইতেছেন, একটা ডিরেকশনে শুধু যাবে, ধরেন আপনি নিচের দিকে নিবেন, শিফট ধরলেন শুধু নিচের দিকে, উপর দিকে শুধু উপরের দিকে, বায়ে ডানে, উপরে নিচে যাচ্ছে না। এখন বোঝা যাচ্ছে? জি। আর যদি শিফট না ধরেন তাহলে দেখেন আপনি যেদিকে খুশি ফ্রিলি আপনি নিতে পারবেন। ধরেন আপনি অনেক সময় সূক্ষ্মভাবে আপনি একটা জিনিস বসাইতে যাচ্ছেন, এটার সাথে এটা বসলো, এখন আপনি উপরে নিতে গেলে আবার এদিকে চলে আসতেছে। আপনি যদি সেক্ষেত্রে শিফটটা ধরেন, যদি শিফটটা ধরেন এখান থেকে যদি শিফটটা ধরেন তাহলে সরাসরি উপরের দিকে যাবে। অ্যাকুরেটলি যাচ্ছে, বুঝতে পারতেছেন? জি, বুঝতে পারছি। আচ্ছা, এখন কি ম্যাজিক ওয়ান্ডটা বোঝা যাচ্ছে? ম্যাজিক ওয়ান্ডের কাজটা দেখেন, আমি এই যে ম্যাজিক ওয়ান্ড দিয়ে সিলেক্ট করতেছি, আমার পুরোটা এক কালার, সেম কালারটা ধরে নিতেছে। ধরার পর আমি যদি ডিলিট করতে চাই, ডিলিট হয়ে গেল। আর যদি ফিরে আনতে চাই আবার এই কালারটাই, জাস্ট আপনি কন্ট্রোল জেড চাপবেন, কন্ট্রোল সাথে অল্টার ধরে, যদি আপনার স্টেপ বাই স্টেপ মানে পেছনের দিকে যাওয়া লাগে সেক্ষেত্রে আপনি কন্ট্রোল অল্টার জেড ধরবেন, তাহলে একের পর এক পিছনের দিকে চলে যাবে। আচ্ছা আমার সব ঘুরে আসতেছে। আমি যতগুলা কাজ করছি ওইগুলা অটোমেটিক ব্যাগে আসতেছে। এটা হচ্ছে হিস্টোরির কাজ। দেখেন হিস্টোরি থেকে আপনি সরাসরি এটা পিছিয়ে নিতে পারবেন। আমি এই পর্যন্ত গেছিলাম, এখান থেকে হিস্টোরিতে চলে আসলাম। বুঝতে পারছি। এখন ম্যাজিক ওয়ান্ডের কাজটা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আচ্ছা, আর কোনো টুলস না, এগুলো মোটামুটি জানি ভাই। জানেন না? আচ্ছা, জানলে ভালো, সেটা ভাই ওই সবারই জানা অ্যালাইনমেন্ট উচিত, একটু জানতে দেখা হবে। দেন, মানে কোন একটা কিছু যদি কিভাবে অ্যালাইন করতে হয়। অ্যালাইন করার ব্যাপারটা, আচ্ছা আমাদের উপরে একটা টুলস আছে, ওইটা আমরা অ্যালাইনমেন্টে যাব আর কি। আমাদের টাইপের যে একটা ব্যাপার ছিল, টাইপ, এটা সম্পর্কে কারো কিছু জানার আছে? না, এখানে তো জানার আছে। আপনি একটা টাইপ করলেন, ধরেন লিখলেন হচ্ছে লিখি আমি LEDP, এই লেখাটা আমি লিখছি, দেখেন LEDP, এই স্টাইলটা আমার ভালো লাগতেছে না, লেখার এই ক্যারেক্টারটা আমার ভালো লাগতেছে না। তখন আপনি কি করবেন? অবশ্যই এটার কালার স্টাইলটা চেঞ্জ করতে হবে, ফন্টটা চেঞ্জ করতে হবে। আপনার ডিজাইনের ক্ষেত্রে আপনার কাছে যত ইউনিক টাইপের ফন্ট থাকবে, দেখবেন যে আপনার ডিজাইনগুলো সবচেয়ে ভালো লাগবে আর কি। ধরেন এটা একটা নর্মালি একটা ফন্ট, এই ফন্ট দিয়ে একটা ডিজাইন করলেন, একটা গর্জিয়াস একটা ডিজাইন করলেন, এই লেখাটা দিলেন, তখন দেখবেন যে ওই ডিজাইনটা একদিকে যাচ্ছে, আপনার ফন্টটা একদিকে যাচ্ছে, তখন আপনার কাছে এটা দেখতে একটু ওড লাগবে। সেক্ষেত্রে আপনার ফন্ট অবশ্যই চেঞ্জ করতে হবে। দেখেন এই যে ক্যারেক্টার দেখতে পাচ্ছেন, ক্যারেক্টারের মধ্যে আপনি এই টাইপের জন্য যা প্রয়োজন সব এখানেই পাবেন। এখন অনেকের হয়তো নাও থাকতে পারে ক্যারেক্টারটা এইখানে, এটা না থাকাটাই স্বাভাবিক। ধরেন আমি এটা কেটে দিলাম, এইভাবে আসবে সবার, লেআউটটা এই ধরনের আসতেছে। তখন আপনি কি করবেন? উইন্ডোজে যাবেন, দেখেন এইখানে সবগুলো অপশন দেওয়া আছে, যেটাতে ঠিক আছে টিক চিহ্ন দেয়াগুলা এইখানে আপনি দেখতে পাইতেছেন, আর যেগুলা নাই ওইগুলো আপনি এখানে দেখতে পাইতেছেন না। আমি দেখেন এখানে ক্যারেক্টারের মধ্যে ক্লিক করলাম, ক্যারেক্টার অপশনটা চলে আসলো। এখন এই ক্যারেক্টারের মধ্যে আপনার সবগুলা অপশন দেয়া আছে। যেমন ধরেন এটা আমি অন্য একটা ফন্ট ইউজ করবো, এইখান থেকে একটা ফন্ট নিব, দেখেন এটা গর্জিয়া দেয়া আছে, গর্জিয়াটাকে আমরা চেঞ্জ করে অন্য একটা দিলাম। দেখেন ফন্টের একটা অপশন চলে আসছে, এখানে সব ধরনের ফন্ট দেয়া আছে, দেখেন আপনি যেটা দরকার। ধরেন ওইটা ভালো লাগলো না, এটা ভালো লাগলো, এটা ভালো লাগলো না, অন্য একটা ভালো লাগলো, ধরেন লেটার ভালো লাগলো। এগুলা কি ডিফল্ট ভাবে আগে থেকে দেওয়া থাকে নাকি আমি ডাউনলোড করে নিতে হবে? আপনার কিছু ফন্ট থাকবে,
দেখেন এটা এটা এক ধরনের ফন্ট, এটা একটা স্টাইলিশ ফন্ট। এটা আপনার অনেক সময় দেখা যায় যে গেঞ্জিতে অনেক এই ধরনের ডিজাইন গুলা দেখা যায়, প্রিন্ট করে যখন প্রিন্টেড গেঞ্জি গুলা, টি শার্টের মধ্যে দেখবেন যে এই ধরনের লেখা থাকে, এই ধরনের ছবি পিকচার থাকে। ধরেন আপনার যে রিলেটেড যে ছবিটা দরকার, লেখাটা দরকার, ওই লেখাটা আপনি নিতে চাচ্ছেন, সেক্ষেত্রে ক্যারেক্টারের এখানে ফন্ট নিতে পারবেন। এখান থেকে আপনি ফন্ট নিয়ে নেবেন। বুঝা গেল? ফন্টের ব্যাপারটা বোঝা গেল? জি, কিন্তু আমি যদি অন্য একটা ফোন ডাউনলোড দিয়ে এখানে ইনপুট করতে চাই, ওটা কিভাবে করব? সেক্ষেত্রে আপনাকে এটা হচ্ছে সি ড্রাইভের ভিতরে উইন্ডোজের মধ্যে দেখেন একটা ফন্ট নামে একটা ফোল্ডার আছে। দেখেন এখানে শত শত ফন্ট দেয়া আছে। আপনাদেরটাই হয়তো থাকতে পারে 100, 150 এরকম থাকতে পারে। আমার এখানে কয়েক হাজার আছে। দেখেন দেখা যাচ্ছে? জি, দেখেন ফন্টের স্টাইলগুলো উপরে একটু একটু দেখা যাচ্ছে। এখানে আমার 1686টা আছে। এর মধ্যে আবার অনেকগুলা ক্লাস আছে, যেমন দেখেন এটার মধ্যে আবার 3টা আছে, এটার ভিতরে আছে। দেখেন এটা হচ্ছে ফন্ট ফ্যামিলি বলে যেটাকে, যে একই স্টাইলের ফন্ট আছে কিন্তু সেটা আপনার একটা আছে হচ্ছে একটু মোটা, একটু চিকন, একটু বাঁকা। আমরা অনেক ধরনের ফন্ট ইউজ করি না, দেখা গেছে যে একটা ফন্ট একটু বাঁকা থাকে, একটু বাঁকা টাইপের থাকে, এটাকে আমরা ইতালিক বলি। আমরা ওয়েবসাইটের মধ্যেও আমরা ইতালিক ভাবে লেখা দিই, ওই যে আমরা আই ট্যাগটা ইউজ করি আর কি, এমফেসিস দিয়ে। এই দেখেন ভাইয়া, ফন্টের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? জি, আপনি যখন ডাউনলোড করবেন, ডাউনলোড করে এখানে জাস্ট এনে কপি করে দিবেন, কপি করে পেস্ট করবেন, তাহলে ওই ফন্টটা আপনি ওইখানে দেখতে পাবেন। এই সব কম্পিউটারে আপনার যত, অটোমেটিক্যালি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, কম্পিউটারে আপনার যত ফন্ট আছে সব ফন্ট আপনার ওই ফন্ট ফোল্ডারটার মধ্যেই মানে ইনস্টল করা থাকে, বা ওইখানেই সবগুলো জমা করা থাকে আর কি। আপনি ধরেন যে কোনো একটা বাংলা ফন্ট কোথা থেকে কালেক্ট করে আনলেন, ওইটাই না ওইখানে কপি করে দিলেন, বা ওই ফন্টটাতে ক্লিক করেও আপনি ইয়ে করতে পারবেন, ইনস্টল করতে পারবেন। একটা ইনস্টল করে আমি দেখাচ্ছি। ধরেন এটা একটা ফন্টের নাম, দেখেন এটা যদি আমি ডাবল ক্লিক করি, তাহলে দেখেন একটা ফন্ট ওপেন হচ্ছে। এই দেখেন, দেখা যাচ্ছে? এখানে আপনি সরাসরি যদি ইনস্টলটা ক্লিক করে দেন, তাহলে এই ফন্টটা দেখেন ইনস্টল হচ্ছে, হয়ে গেল, ইনস্টল হয়ে গেছে আমার এটা। এখন কেটে দেন। ধরেন এই যুগান্তর এমজিটা, এটা আমি ক্লিক করলাম, ক্লিক করলাম, এই দেখেন এই ফন্টটা এখানে একটা প্রিভিউ দেখাচ্ছে, আর এখান থেকে আপনি ইনস্টল করে নিতে পারতেছেন। ইনস্টল করলে আপনার এটা হয়ে যাচ্ছে। ভাই ইনস্টল করলে তার ওই আপনি কপি করে পেস্ট করার দরকার আছে কি? ইনস্টল করলে না 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 না, ইনস্টল করলে পরে সরাসরি এখানে চলে যাবে। চলে যাবে, সেটাই। হ্যাঁ, আর যদি আপনি এইভাবে করেন ওইভাবে চলে যাবে। আর যদি সরাসরি আপনি ধরেন এখান থেকে অনেকগুলা আপনার একসাথে 100টা আছে, ধরেন এই 10টা আছে, 11টা আমি নিলাম, 11টা আমি কপি করলাম, কারণ সেক্ষেত্রে আমার কিন্তু অনেক সময় লাগতেছে একটা একটা ইনস্টল করতে গেলে। সেক্ষেত্রে আমি এই যে কপি করে নিলাম, কপি করে আমি সি ড্রাইভে গেলাম, সি ড্রাইভের উইন্ডোজের ভিতরে ফন্টের ভিতরে গেলাম। এখানে আসার পরে আমি এই যে এখানে দেখেন পেস্ট করে দিচ্ছি, দেখেন ফন্টগুলা এখানে ইনস্টল হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে এখন চলে গেছে, এই ফন্টগুলো এখন এখানে আছে। তারপর আপনি যদি এখানে ফটোশপে আসেন, ওপেন করতে পারবেন। এখানে যে ফন্টগুলো ছিল ওইগুলো এখন আপনার এখানে দেখাবে। এখানে প্রিসেট হিসাবে সব ফন্ট দেয়া আছে। দেখেন এই পাশ দিয়ে লক্ষ্য করেন,
বুঝা গেল? জি আচ্ছা, এখন যদি আপনার এইটাকে ধরেন একটু বড় করা দরকার, সেক্ষেত্রে আপনি কি করবেন? এই যে এখানে দেখেন এটা পিক্সেল বাই পিক্সেল দেয়া আছে, আপনি কত পিক্সেল করতে চান। ধরেন 72 করলে এটা 72 টাইপ হবে, ওই সাইজটা হবে 72 সাইজ হয়েছে। এখানে আপনি সিলেক্ট করার পরে যদি আপনি 100 দেন, এন্টার দেন, দেখেন এটা 100 পিক্সেল হয়ে গেছে। যদি আপনি 150 দেন, দেখেন 150 পিক্সেল হয়ে গেল। আর এটা আপনি এইখানে না দিয়ে আপনি যদি চান এখান থেকে কর্নারের থেকে আপনি ড্র্যাগ করেও নিতে পারেন, জাস্ট টান দিলেন, বড় হয়ে গেল। দেখেন এখানে এখন যা হয়েছে এখানে সেটা দেখাইতেছে 258 পিক্সেল হয়েছে। দেখেন 258.98 একটা পিক্সেল দেখাচ্ছে। এটা আপনি যাই করেন সেটা এখানে চেঞ্জ হয়ে আসবে। তারপর অনেক সময় আমরা যখন প্যারাগ্রাফ আকারে লিখি, ধরেন এটাকে আমি একটু ছোট করলাম, লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট। দেখেন এইখানে আমার গ্যাপটা ধরেন ভালো লাগতেছে না, উপরের লেখা নিচের লেখার এই দুইটার মধ্যে গ্যাপটা আমার পছন্দ হচ্ছে না, আমি চাচ্ছি আর একটু গ্যাপ হোক। সেক্ষেত্রে এইখানে দেখেন পরের যে অপশনটা, এই অপশনটাতে আপনি যদি একটু বাড়ায় দেন, ধরেন এইখানে আপনি 100 দিলেন, দেখেন গ্যাপটা কিন্তু বড় হয়ে গেল, বুঝতে পারছেন? জি গ্যাপটা কিন্তু বড় হয়ে এই যাচ্ছে। ওয়েবসাইটে কিন্তু এই গ্যাপটা আছে। ওয়েবসাইটে কি বলে গ্যাপটা বলতে পারবেন কেউ? লাইন হাইট। ঠিক আছে, একটা লাইন থেকে আরেকটা লাইনের হাইট কত হবে এটা ওয়েবসাইটে আমরা কন্ট্রোল করতে পারবো সিএসএস দিয়ে। আর এটা যদি এখানে অটো করে দেই, এটা নিজের মতো নিয়ে নিবে, অটোমেটিক্যালি যতটুকু প্রয়োজন ততটুকু এটা নিয়ে নিবে। দেখেন এটা অটোমেটিক্যালি আছে। এখানে যদি আমি এখন যদি কম বেশি করি, ধরেন 60 দিলাম, 60 দিলে দেখেন কাছাকাছি চলে আসছে। এখানে যদি আমি আরো কম দিই, যদি 10 দিই, দেখেন একটার উপর আর একটা লেগে গেছে। অনেক সময় লিখতে গেলে দেখবেন যে একটার উপর একটা চলে গেছে, তখন এখান থেকে জাস্ট কম বেশি করে দিবেন। এটাকে অটো করে দিলে অটোমেটিক থাকবে, অটোমেটিক যেটা সেটা থাকবে। বুঝতে পারছেন? দেখেন এটা গেল। তারপরে হচ্ছে অনেক সময় আমাদের এই দিকে টানা লাগে, ধরেন এই পাশে আমার জায়গা আছে, আমি চাইলাম যে লেখাটাকে আরেকটু ডানের দিকে দিয়ে দেই বা বামের দিকে দিয়ে দেই। সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে এখান থেকে ধরেন আমি 200 দিলাম, দেখেন এখানে কিন্তু ফাঁকা ফাঁকা হয়ে গেছে। দেখেন প্রতিটা লেখার মাঝখানে কিন্তু ফাঁক চলে আসছে, দেখা যাচ্ছে? দেখেন আগে ছিল, জি বুঝতে পারছি। আগে ছিল হচ্ছে এরকম, পরে হলো এরকম। দেখেন এটার কাজ হচ্ছে এই যে ভিএ লেখা আছে, যেটা ভিএ এইখানে, এটাকে আপনি বাড়াবেন, সিএসএস ও আছে ওই যে লেটার স্পেসিং যেটা, এটাকে আপনি 50% দিবেন, 50% সরে যাবে। প্রতিটা লেখার মধ্যে একটা স্পেসিং তৈরি হচ্ছে। আসলে এই ফটোশপটা বা গ্রাফিক্সটা হচ্ছে আপনার সরাসরি হাতে করে দেয় আর কি। এই যে এই কাজগুলো যে করতেছি, এইগুলা ওয়েবের মধ্যেও আছে। স্যার কি বলেন? হ্যাঁ হ্যাঁ, আসলে ওই ওয়েবসাইট তো প্রথমে হচ্ছে ওই যে ফটোশপ দিয়ে স্কেচ করে, যেটা পিএইচডি বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের ওইটাকে হচ্ছে ওই এইচটিএমএল সিএসএস বা বুটস্ট্র্যাপ বা ডাইনামিক করার জন্য যা যা লাগে ওগুলাতে কনভার্ট করা হয়। হ্যাঁ, আমাদের অনেক ডিজাইনার ভাই আছে যারা হচ্ছে শুধুমাত্র টেমপ্লেট তৈরি করে আর কি একটা ওয়েবসাইটের জন্য। ইউআই ইউএক্স ডিজাইনার বলে নাকি? হ্যাঁ হ্যাঁ, ইউআই ইউএক্স ডিজাইনার বলে। ইউআই ইউএক্স ডিজাইনার যারা, ওনারা হচ্ছে ফটোশপে এইটাকে করে আর কি। হ্যাঁ, ডিজাইনটা একদম সরাসরি ফটোশপে এইটা ডিজাইনটাকে দাঁড় করে, পরে ওইটা পিএসডি ফাইল থাকে, আমাদের এইখানে আসতেছে সেই পিএসডি ফাইলটা। অ্যাকচুয়ালি ওই পিএসডি ফাইলটাকেই
আমাদেরকে আবার হয়তো ইয়েবে আর কি করতে হয়। কনভার্ট করতে হবে আর কি, সেটাই হচ্ছে এখানকার কাজ। আচ্ছা, এখানে স্পেসিংটা দেখাইলাম আমরা, লেটার স্পেসিংটা, এটাতে লেটার স্পেসিং হলো। আচ্ছা, আমি যদি চাই এই লেখাগুলা যেভাবে আছে এইভাবে থাকবে, কিন্তু আমার জিনিসটা সরি দুই দিকে একটু ফেড হয়ে যাবে, সেক্ষেত্রে আমাদেরকে এই যে টেক্সচারের নিচেরটা আছে, যে টেক্সটের টি দিয়ে যে নিচের দিকে আছে, এইটাতে আমাদের পার্সেন্টেজ বাড়াইলে এটা দুই দিকে চলে যাবে আর কি। এটা যদি আমরা 200% করি, দেখেন লেখার কিন্তু স্পেসটা ঠিকই আছে, কিন্তু আমাদের লেখাটা কিন্তু দুই দিকে টান খেয়ে গেছে। এটা আমরা 200% করাতে হয়েছে, এটা বাই ডিফল্ট 100% থাকে। অনেক সময় আমাদের একটু টেনে দিতে হয়, যে এই সাইডটা একটু গ্যাপ আছে, একটু ভরে দিলাম, তখন আমরা এইভাবে ইউজ করব। সেটা হচ্ছে এই যে এই যে টি নিচের দিকে যে এইটা আছে, এটার কাজ। আর এই টিটা হচ্ছে, দেখেন এটা উপরে নিচে দেয়া আছে, উপরে নিচে বলতে হচ্ছে এটাকে আমরা এইভাবে যদি টানি, এইভাবে টানাটাকেই এইখানে দেয়া আছে এইটিতে। দেখেন এইটাতে আমরা মানে পার্শিয়ালি যেটা ই করি আমরা, পাশাপাশি যেটাকে টানাটানি করি, সেটা এটা এই দিকে হচ্ছে বায়ে ডানে। আর যদি উপরের দিকে করি, সেক্ষেত্রে এইটাকে চেঞ্জ করা লাগতেছে। দেখেন উপরে নিচে টানলে আমাদের লেখাটা ঠিকই থাকতেছে, কিন্তু উপরে নিচে বড় হচ্ছে, সেটা হচ্ছে এইখান থেকে, দুইটাতে চেঞ্জ হচ্ছে। তারপরে দেখেন কালারের একটা অপশন আছে, আপনি এই লেখাটাকে, আমাদের এখন ব্ল্যাক আছে, ব্ল্যাকটাকে যদি আমরা কালার চেঞ্জ করতে চাই, এখানে দেখেন একটা অপশন আছে, এখানে ক্লিক করলে পরে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কালারের জন্য আমাদের এই যে কালার পিকারটা আসতেছে, আমরা যে কালারটা প্রয়োজন সেইটা এখানে আপনার এই কোডটাও দিতে পারতেছেন, এখানে চাইলে আপনি RGBর কোডটা দিতে পারতেছেন, CMYK এর কোডটা দিতে পারতেছেন, HSBR এইটার কোডও আপনি দিতে পারতেছেন। যেটা আপনার খুশি সেটার কোড আপনি নিয়ে যদি আপনি ওকে করেন, দেখেন ওই কালারটা চলে আসতেছে। দেখা গেল? বোঝা যায়? কথা বলেন না কেন? হ্যাঁ, জি ভাই, আচ্ছা, তো দেখা যাচ্ছে। আমি যেহেতু আগেই বলছি, আমি যেহেতু শিক্ষক না, সেক্ষেত্রে হয়তো আমার ভুল হতে পারে, বা হয়তো আমি ভালোভাবে নাও বুঝাইতে পারি, হয়তো বুঝতে হয়তো আপনাদের একটু প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে আপনারা একটু কথা বললেন, আপনারা একটু সাথে সাথে বললে আমি ওইটা একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আর কি, ইনশাল্লাহ। এখন তাহলে কি আমাদের ক্যারেক্টারটা বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, বোঝা যাচ্ছে। হ্যাঁ, টাইপ টুলসে যে আমরা কাজগুলো করব, এই ক্যারেক্টার থেকে আমরা ওইটাকে এইভাবে মডিফিকেশন করব আর কি। এখানে কালারটা চেঞ্জ করা দেখাইলাম, এই যে আপনার অন্য অপশনগুলো দেখাইলাম। নিচে দেখেন এখানে এই যে টি আছে, এখানে থেকে কিন্তু আপনি ওই যে বোল্ট ইটালিক করতে পারেন, এটাতে বোল্ট হবে, এটাতে একটু ইটালিক হবে, এটাতে ডাবল হয়ে যাবে, ছোট হয়ে যাবে। এটা বলতে পারবেন কিসের মতো আসলো। রুবেল ভাই, তারপরেও কিন্তু একটা এই লেয়ারটা একটু ভালো করে বুঝেন, কারণ লেয়ারটা লাগবে ওই ফটোশপ পিএইচডিটা বুঝতে গেলে লেয়ারটা ভালো করে বুঝতে হবে। হ্যাঁ স্যার, আমরা লেয়ারটা আসবো, লেয়ারটা এই পাশে আমরা একটু পরে একটু আচ্ছা আলোচনা ঠিক করব। আছে। আচ্ছা, দেখেন এটা আমার এখানে কিন্তু দুইটা লেয়ার আছে, দেখেন আমি কপি করে দুইটা লেয়ার নিছি। ইনস্টল কি করা হয়েছে? হ্যাঁ হ্যাঁ ভাই, এই যে আচ্ছা ঠিক আছে, এবার আপনার ওই যে ডিএলএল যে ইটা আছে ওইটাতে যান। এটা হ্যাঁ, এটা কপি করেন। এটা সিতে যান, ড্রাইভ সিতে যান, উপরেরটাই প্রোগ্রাম জি, অ্যাডোবিতে যান,
ভাই আপনার এটা ইনস্টল তো হয় না এখনো। ইনস্টলটা কি কমপ্লিট করছিলেন? এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, কিছু অপশন আছে দেখেন। প্রতিটাতে যদি আমরা ক্লিক করি দেখেন এটার মধ্যে আরো কিছু অপশন বের হচ্ছে। ফাইলে যদি ক্লিক করি দেখেন প্রথমে আসতে হচ্ছে নিউ, তারপর ওপেন, ব্রাউজিং ব্রিজ, ওপেন অ্যাস স্মার্ট অবজেক্ট। তারপর আমরা রিসেন্টলি যে কাজগুলো করছি সেইগুলোর একটা ওপেন রিসেন্ট আসতেছে। দেখেন এই অপশনটার মধ্যে প্রথমে আছে নিউ। আমরা যখন একটা ফটোশপের ফাইল করতে যাব, যখন আমরা একটা কাজ করতে যাব তখন আমাদেরকে নিউ একটা ফাইল নিতে হবে যেখানে আমরা এডিট করব, যেখানে আমরা কাজ করব। সেটা হচ্ছে ফাইলের মধ্যে নিউ অপশনটা। নিউ অপশনটাতে গেলে একটা উইন্ডোজ আসতেছে দেখেন, নিউ ডকুমেন্ট। এখান থেকে কিছু রিসেন্ট আইটেম আছে, যেটা আমি রিসেন্টলি যে কাজগুলা করছি, যে পিক্সেলগুলা নিয়ে করছি, যে রেশিও নিয়ে করছি, যে সাইজ নিয়ে করছি, ওইগুলোর উপরে কিছু রিসেন্ট একটা ডকুমেন্ট দেখাচ্ছে। আচ্ছা আপনারা কি দেখতে পাচ্ছেন এগুলা? জি। আচ্ছা ঠিক আছে। রিসেন্টের পরে দেখেন সেভড আছে। যদি আমি কোনো একটা অপশন, যদি ধরেন আমি একটা ডকুমেন্ট আমি রেগুলার ইউজ করতেছি, ধরেন আমার একটা ওয়েবসাইটের জন্য যে পেজটা রাখতেছে ওই পেজের একটা সাইজ আমি এখানে নিয়ে কাজ করছি, ওই সাইজটা আমি সেভ করে রাখলাম যে এই সাইজে আমার পরবর্তী কাজগুলো হবে। এইভাবে যদি কোনো একটা ডকুমেন্ট সেভ করে রাখি সেক্ষেত্রে ওই সাইজটা আমার প্রতিবার এখানে দেখাবে। এটা হচ্ছে সেভটের কাজ। তারপরে আমরা অনেক সময় ছবি নিয়ে কাজ করি, ছবির যে কিছু আপনার বাই ডিফল্ট কিছু সাইজ থাকে, ওই সাইজগুলো এখানে দেয়া আছে। তারপরে আমরা প্রিন্ট, এখানে প্রিন্ট অপশন দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে প্রিন্টের জন্য আমরা যে সাইজগুলা ইউজ করি, ধরেন আমরা আমাদের প্রিন্টারে আমরা যে কাগজগুলা ইউজ করি, কাগজের কিছু সাইজ আছে, যেমন আমরা লিগাল সাইজে ইউজ করি, ট্যাবলয়েড সাইজে ইউজ করি, তারপর হচ্ছে A4 সাইজে ইউজ করি, A4 স্টিল, তারপর হচ্ছে BS আছে, এরকম অনেকগুলা মানে বাই ডিফল্ট কিছু সাইজ আমাদের ইউজ করতে হয় কাগজের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা এখান থেকে ওই ডিফল্ট সাইজটা আমরা নিয়ে কাজ করতে পারি। যেমন এখানে A4 দেয়া আছে, A4 এর সাইজটা দেখেন নিচে দেয়া আছে। তারপরে ইলাস্ট্রেশনের জন্য অনেক সময় কিছু সাইজ বাই ডিফল্ট লাগে। আমরা ওয়েবসাইটে যখন কাজ করি, ওয়েব পেজের জন্য বিভিন্ন পেজের রেসপন্স কেমন হয় সেটার উপরে কিছু সাইজ দেয়া আছে, প্রিসেট করা আছে এগুলো। যেমন ওয়েব লার্জ সাইজের জন্য আছে 1920, 1080, এটা পিক্সেল। ওয়েবের ক্ষেত্রে সবসময় আমাদের 72 পিক্সেলই থাকে আর কি। এটা হচ্ছে পিপিআই মানে হচ্ছে পিক্সেল পার ইঞ্চ, মানে প্রতি ইঞ্চিতে কয়টা পিক্সেল থাকবে সেটা হচ্ছে এখানে মেনশন করা হয় আর কি। তো দেখেন এখানে কয়েকটা সিস্টেম আছে, যেমন 1920, 1080, এটা হচ্ছে সবচেয়ে লার্জ সাইজ, যেটা আমরা যেটা এইচডি বলি আর কি। তারপরে 1440, 900, এটাও একটা সাইজ, মিডিয়াম সাইজ, মিনিমাম সাইজ, এরকম দেখেন অনেকগুলো সাইজ বাই ডিফল্ট দেয়া আছে। তারপরে মোবাইলের স্ক্রিনের কিছু সাইজ দেয়া আছে দেখেন। ভাইয়া কেউ না বুঝতে পারলে আমাকে একটু বললেন, আমি শুধু একাই বলে যাচ্ছি, আপনারা না বুঝলে কিন্তু এটা কোনো লাভ হবে না। যদি কিছু জিজ্ঞাসা থাকে আমাকে সাথে সাথে বললেন, আমি সেটা সলভ করে যাওয়ার চেষ্টা করব। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন আপনি। আচ্ছা ঠিক আছে। তাহলে এগুলা তো বুঝতে পারতেছেন, যেগুলা দেখাইলাম আমি, এত দূর তো কোনো প্রবলেম নাই। না এগুলো শুধু সাইজ, বিভিন্ন হ্যাঁ মানে স্পেসিফিক এগুলা সাইজ। আর আমাদের কাজের ক্ষেত্রে সাইজটাই সবচেয়ে একটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আপনি ধরেন একটা গ্লাসের মধ্যে একটা স্টিকার লাগাবেন, গ্লাসের সাইজটা আছে 3 ফিট মানে 36 ইঞ্চি। আপনি যদি সেটাকে 38 ইঞ্চিতে করেন তাহলে 2 ইঞ্চি কিন্তু দুই পাশে বের হয়ে যাবে, তখন আপনার ওইটা কেটে ফেলতে হবে, তখন কিন্তু হবে না। একইভাবে যদি আপনার ওয়েবসাইটে একটা লোগোর জন্য বা একটা পেজের জন্য আপনার একটা সাইজ নিতে হবে, 1920, 1080 একটা সাইজ নিতে হবে। আপনি সেখানে যদি কম বেশি নেন তাহলে কিন্তু বাইরে চলে যাবে, আপনার ওয়েবসাইটের বাইরে তখন কিছু এলিমেন্ট চলে যাবে, তখন আপনি ওইগুলা দেখতে পাবেন না। সেক্ষেত্রে আপনার সাইজটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আপনি একটা ওইগুলা কাজ, কি
এখানে যে সাইজগুলো দেওয়া আছে এগুলো দিয়ে করা হবে নাকি ওইখান থেকে মানে আমার দেখতে হবে ওখানে কত সাইজ দেওয়া আছে, তারপর ওইটা আপনার অনুযায়ী বানাতে হবে? হ্যাঁ, আপনার বায়ার রিকোয়ারমেন্ট বলে একটা কথা আছে, আপনার বায়ার হবে তো, যদি সেভ করি তারপর তো আমরা ওপেন করতে পারবো। ওপেনটা হচ্ছে ধরেন আপনি কিছুদিন আগে বা একটু আগে একটা কাজ করছেন, কাজ করে সেভ করে রাখছেন, সেভ করে ওইটা থেকে বের হয়ে আসছেন। এখন বের হয়ে আসার পরে আপনার ওই কাজটাতে আবার কিছু অ্যাড করা লাগবে বা কিছু চেঞ্জ করা লাগবে, তখন আপনাকে ওই ফাইলটা আবার ওপেন করতে হবে। তখন আমাদেরকে এই ওপেন অপশনটা ইউজ করতে হবে। ওপেন অপশনটা ইউজ করে আমরা যেটা করে রাখছি সেটা আমরা বের করতে পারবো, মানে করা কাজটা বের করার জন্য ওপেন ব্যবহার করব। আর নতুন কোনো কাজ করার জন্য আমরা নিউ নিব। আর পাশেই দেখেন হট কিগুলা দেয়া আছে Ctrl+N। আমি যদি এখানে এই ফাইল থেকে নিউ না নিয়ে যদি আমি এখানে আমি কিবোর্ডে দেখাচ্ছি, কিবোর্ড থেকে নিচ্ছি আর কি, Ctrl+N নেই, তাহলে দেখেন আমার ওই ডকুমেন্টটা আমার সরাসরি সামনে চলে আসতেছে। এখন আমি আমার ইচ্ছা মতো এখানে নিয়ে নিতে পারবো, নিয়ে ক্রিয়েট দিলে আমার ওই ফাইলটা আবার হয়ে যাবে। এ পর্যন্ত বুঝতে পারছেন? হ্যালো, জি। আচ্ছা এখানে কি সবাই কি বেসিক নাকি অনেকে একটু অ্যাডভান্স আছেন যারা একটু জানেন, এরকম কি কেউ আছেন? আমি তো বেশি লো কোয়ালিটি হবে সেটা আপনি দিলেন। কোয়ালিটি আমার এটা ম্যাক্সিমাম আছে, কারণ এখানে 100% আছে। দেওয়ার পরে আপনি যদি চান এটার উইথ হাইট আরো বাড়াইতে পারেন এখান থেকে, ইমেজ সাইজটা থেকে। আর যদি না দরকার হয় তাহলে এভাবে থাকবে, আপনি জাস্ট শুধু সেভ এটা ইউজ করবেন। সেভ ইউজ করলে আপনাকে আগের মতো একটা উইন্ডোতে নিয়ে যাবে। সেখানে যাওয়ার পরে আপনি এটাকে সেভ দিবেন, সেভ দেওয়ার পরে একটা নাম দিবেন, ফাইলের নাম দেওয়ার পরে ফরম্যাটে দেখেন ইমেজ অনলি আসছে, মানে এটা ইমেজ হবে। এখন আপনি সেভ দিয়ে দেন, আপনার এই ফাইলটা সেভ হয়ে যাবে, এটা পিক্সার হিসাবে সেভ হয়ে যাবে, মানে ওয়েবের জন্য এটা সেভ হবে। এখানে আসছে হচ্ছে এক্সপোর্টের মধ্যে এটা। ঠিক আছে, আমাদের এইগুলা লাগবে, এই কারণে আমরা এইগুলাই দেখাইলাম। আচ্ছা, ফাইল এই মেনুটা নিয়ে কি কারো কোনো কথা আছে, কোনো কিছু জিজ্ঞাসা আছে? কালার নিয়ে কাজ করার জন্য ইমেজের বিভিন্ন সময় কন্ট্রাস্ট কমানো বাড়ানো লাগে, কালার টোনটা চেঞ্জ করা লাগে, ইমেজের সাইজ চেঞ্জ করা লাগে, এইগুলাই আমাদের ইমেজ অপশনে পাওয়া যাবে। এখন ইমেজ আমরা যখন কাজ করব তখন কয়েকটা মোডে কাজ করতে পারবো, আমরা বিভিন্ন রকম এনভায়রনমেন্টে কাজ করতে পারবো। যেমন ধরেন আমরা ফার্স্টেই যখন বলছিলাম যে একটা দুইটা মোড হচ্ছে RGB মোড আর হচ্ছে CMYK মোড। এছাড়াও আরো কিছু মোড আছে, যেমন গ্রে স্কেল আছে। গ্রে স্কেল যখন করবেন আপনি তখন এটা শুধু এক কালার আসবে, সেটা হচ্ছে সাদা কালো কালার আসবে আপনার গ্রে স্কেল মোডটাতে। দেখেন আমি মোডের মধ্যে যাচ্ছি, দেখেন ওই যে আমাদের প্রথমে যে অপশনটা ছিল সেই অপশনগুলো আসতেছে, বিটম্যাপ, গ্রে স্কেল, ইন্ডেক্সের, তারপর CMYK ল্যাব, মাল্টি চ্যানেল। এখন দেখেন RGB-তে যখন আমরা কালার মোডে রাখতেছি তখন এইটার আমরা যখন চ্যানেলে যাচ্ছি, দেখেন লেয়ারের পাশে একটা চ্যানেল নামে একটা বাটন আছে, চ্যানেলটাতে যখন যাচ্ছি তখন এখানে আমাকে তিনটা কালার দেখাচ্ছে, চারটা অপশন আছে এখানে, তিনটা কালার দেখেন, এটা হচ্ছে RGB, আর এখানে হচ্ছে রেড, এটা হচ্ছে গ্রিন, এটা হচ্ছে ব্লু। এখন আমি RGB মোড মানে হচ্ছে এই তিনটা কালারের কম্বিনেশনে আমার RGB মোডটা হয়েছে। এখন এখান থেকে যদি আমি রেডটা বাদ দিই, দেখেন এখান থেকে আমার রেড কালারটা চলে গেছে, আমার দুইটা চ্যানেল আছে শুধুমাত্র, সেটা হচ্ছে গ্রিন আর হচ্ছে ব্লু। এই দুইটা কালার নিয়ে আমার এরকম কালার আসতেছে। যদি আমি এখান থেকে গ্রিনটাও বাদ দিই, শুধু ব্লু কালারটা এরকম আসতেছে। এখন যদি আমি রেডটা নেই, রেডটা আর ব্লুটা দুইটা মিলে এরকম কালার আসতেছে। গ্রিনটা নিলে আমার তিনটা কালারই আসতেছে। বোঝা যাচ্ছে? এটা একবার বুঝতে দেন। এটা আরেকবার বুঝাবো, আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে আপনি যখন কালার নিয়ে কাজ করবেন তখন অনেক সময় দেখা গেছে যে আপনি এই আসলে তিনটা কালার থাকে আর কি, রেড থাকে, গ্রিন থাকে আর হচ্ছে ব্লু থাকে, তিনটা কালার নিয়ে আমরা কাজ করি। তখন আমাদের চ্যানেল একটা অপশন আছে, এই চ্যানেলের মাধ্যমে আমরা ওই কালারটাকে আমরা সিলেক্ট করে নিতে পারবো। ধরেন আমি যদি রেড নেই, ধরেন আমি রেড নিলাম, তখন রেড কালারটা আমার সিলেক্ট হবে, তখন রেড কালারটা শুধু সিলেক্ট হবে। যখন আমি গ্রিনটা বাদ দিব, গ্রিন ছাড়া যে কালারটা ওইটা আসতেছে, দেখেন ঠিক আছে। এরকম আপনি চলে যাবে না? হ্যাঁ, ডিটেক্ট করে নিচ্ছে আপনার, ও অটোমেটিক্যালি ওইটা আপনার ডিটেক্ট হয়ে যাচ্ছে যে শুধু এখানে যে কালারটা আছে ওই কালারটা নিয়ে নিচ্ছে। দেখেন আমি আপনাকে একটু কালার ডপার থেকে দেখাই। এই ধরেন আমরা এনে কালার ডপার নিলাম,
যখন আমি এইখানে ক্লিক করতেছি দেখেন এইখানটাতে দেখেন এই যে আর আছে, আর হচ্ছে রেট আছে 19%, গ্রিনটা আছে হচ্ছে 32 করবেন না কেমন করবেন সেইগুলো আমরা এইখান থেকে নিব, এই অ্যাডজাস্টমেন্ট থেকে এই অ্যাডজাস্টমেন্টটা আমরা করে নিব ছবির জন্য। একটা ছবি ধরেন আমি অ্যাডজাস্টমেন্ট নিলাম হচ্ছে ব্রাইটনেস কন্ট্রাস্ট। যখন আমি ব্রাইটনেসটা বাড়াবো ছবি দেখেন, ছবির দিকে খেয়াল করেন একটু, ব্রাইটনেসটা বেড়ে যাচ্ছে, ব্রাইটনেসটা কমাইলে লাইটটা কমে ব্রাইটনেসটা কমে যাচ্ছে, কন্ট্রাস্টটা কমে যাচ্ছে বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের ব্রাইটনেস কন্ট্রাস্টের কাজ। তারপরে ইমেজের মধ্যে দেখেন অ্যাডজাস্টমেন্টে আরো আছে লেভেল আছে, লেভেল দিয়ে আপনি এখানে কালারটা কম বেশি করতে পারেন। এইগুলো হচ্ছে আপনাদের অ্যাডভান্স লেভেলের কাজ। এইগুলো আসলে আমি একদিনে এগুলো শেষ করা সম্ভব হবে না, আমি জাস্ট একটু ধারণা দিয়ে গেলাম আর কি। এরকম সবগুলোরই কাজ আছে এখানে। তারপরে এখানে অটো টিউন করতে পারবেন, অটো কন্ট্রাস্ট করতে পারবেন, এইগুলো আপনারা একটু এক্সপ্লোর করে নিয়েন, এগুলো আপনারা একটু দেখে দেখে এক্সপ্লোর করে নিয়েন। আর যদি কোনো সমস্যা থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন। তারপরে হচ্ছে আপনারা ইউটিউবে ঘাঁটতে পারেন, ইউটিউবে যদি কোনো কিছু দরকার হয় আপনি এখানে সার্চ দিলে এইগুলা পেয়ে যাবেন। ওই ইমেজ সাইজটা দেখিয়ে দেন, কারণ এটা লাগবে। ওই যে ইমেজে কিভাবে আমরা সাইজ করতে পারি ইমেজ থেকে মানে ইমেজ সাইজটা ক্রপ করে নিয়ে যান। না, ওই যে নিচে যে ইমেজ সাইজ অপশনটা আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ইমেজ সাইজটা হচ্ছে আমরা এই যে একটা সাইজ নিছিলাম, ওই সাইজটা ধরেন আমি একটা সাইজ নিলাম, পরবর্তীতে আমার কাছে মনে হলো যে এই সাইজটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট না, আমার আরেকটু বড় লাগবে বা আরেকটু ছোট লাগবে। সেক্ষেত্রে আমরা কি করব, তখন আমরা ইমেজের মধ্যে এই ইমেজ সাইজটাতে যাব। তখন দেখেন আমাকে একটা উইন্ডো দেখাচ্ছে ইমেজ সাইজের, সেটা হচ্ছে আমরা যেটা নিছিলাম বাই ডিফল্ট, সেটা হচ্ছে এখানে সরি এইটাতে দেখি আমরা ইমেজ সাইজে দেখেন আমরা একটা সাইজ নিছিলাম হচ্ছে 1920 আর হচ্ছে 1080, আর আমরা রেজুলেশন নিচ্ছি হচ্ছে 72। এটাই তো আমাদের ছিল তাই না? এখন দেখেন এখানে আমি যদি চাই যে আমার উইডথটা একটু বাড়াবো, তখন এখানে আমি উইডথটা চেঞ্জ করে দিতে পারতেছি। আমার হাইটটা একটু কমাবো, এখান থেকে আমি হাইটটা কমাই নিতে পারতেছি। যদি চান পিক্সেলে না, আমি এটা ইঞ্চিতে নিয়ে যাব কনভার্ট করে, তখন আমি আপনার এখান থেকে যেটা সিলেক্ট করবেন ওইটাতে চলে যাবে। আর যদি চান বাই রেশিও, আমি এখানে এখন ধরেন আমি 1000 দিলাম, দেখেন পিকচার সাইজটা আমার ইমেজের সাইজটা দেখেন এখানে 1000 হয়ে গেছে, 100 হয়ে গেছে, 1000 হয়ে গেছে, 2000 করলে 2000 হয়ে যাবে। কিন্তু নিচের হাইটটা কিন্তু আমার ফিক্সড 1080 এটাই রয়ে গেছে, এখানে কিন্তু আমার চেঞ্জ আসেনি। এখানে আমি যদি চেঞ্জ করি 100 দেই 100 আসবে, 1000 দিলে 1000 আসবে। এটা আমার ইচ্ছা মতো আমি চেঞ্জ করে নিতে পারতেছি। কিন্তু আমি যদি চাই যে আমার উইডথটা যদি আমি 1 পিক্সেল কম করি, আমার হাইটটাও যাতে 1 পিক্সেল কমে যায়, আবার আমি আমার উইডথটা যদি 1 পিক্সেল বাড়ায় দেই, সেক্ষেত্রে আমার হাইটটাও বেড়ে যাক, মানে অ্যাজ পার রেশিও যেটাকে বলে। অ্যাজ পার রেশিও বলতে আমার একদিকে আমি বাড়াচ্ছি আরেকদিকে অটোমেটিক বেড়ে যাচ্ছে, আমি একদিকে কমাচ্ছি আমার অটোমেটিক আরেকদিকে কমে যাচ্ছে। আমি যদি এমনটা চাই সেক্ষেত্রে এখানে দেখেন একটা লিঙ্ক একটা বাটন আছে, এই লিঙ্ক বাটনটা যদি ক্লিক করেন তখন দেখেন একটা লিঙ্ক চলে আসলো। এখন আপনি দেখেন 1920 জায়গায় যদি আমি 1000 করি, দেখেন অ্যাজ পার রেশিও আমার নিচে হাইটটা কমে 563 মানে 563 হয়ে যাচ্ছে, অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। এটা শুধুমাত্র এখানে ক্লিক করার কারণে। আর আমি যদি এটা উঠাই যাই সেক্ষেত্রে আমি আমার ইচ্ছা মতো আমি চেঞ্জ করে নিতে পারতেছি। এটা আমাদের অনেক ক্ষেত্রে এটা প্রয়োজন হয়। ধরেন আমার ওয়েবসাইটের জন্য আমার নিচের দিকে আরো একটা ফুটার প্রয়োজন হবে, ফুটারের জন্য আমার আরো 100 পিক্সেল বেশি নিতে হবে, সেই ক্ষেত্রে আমি আমার 1080 সাথে আরো 100 বাড়াই নিলাম, তখন আমি 1180 নিলাম। যদি 1180 নিয়ে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন নিচের দিকে বেড়ে গেছে। পুরা ডকুমেন্টটাকেই বড় করে নিতে বা ছোট করে নিতে, সেক্ষেত্রে আপনি ইমেজ সাইজ থেকে করবেন। আর যদি চান যে না আমার যা লেখা আছে যা ডিজাইন আছে ডিজাইনটা থাকবে কিন্তু আরো বড় হয়ে যাবে বা আরো কেটে আসবে, আরো ছোট হয়ে আসবে, সেক্ষেত্রে আপনি ক্যানভাস সাইজটা করে নেবেন, তাহলে হয়ে যাবে। আর ইমেজ রোটেশনের ব্যাপারটা কিন্তু আমরা এর আগেও দেখছি, এটা এডিটের মধ্যেও ছিল, আবার একই জিনিসটা আবার এখানেও দিয়ে দিছে। অ্যাব্রিভিয়েশনটা সেটা ওই যে আপনার যতটুকু খুশি টেনে নিলেন বাঁকায়ে নিলেন, সেটাই এখানে অ্যাব্রিভিয়েশনটা দিয়ে আছে। তাহলে ইমেজ অপশনটা বোঝা গেল?
জি আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা তারপরে লেয়ার অপশনটাই যাই। লেয়ার অপশনটা, লেয়ার বলতে হচ্ছে আমরা যে এখানে কাজ করতেছি, এখানে দেখেন তিনটা, একটা দুইটা ব্যাকগ্রাউন্ড, এলইডিপি, লার্নিং এন্ড আর্নিং, এটা একটা দেখাচ্ছে। এখানে আমরা এই প্রতিটাই এক একটা হচ্ছে লেয়ার। আমি যখন কাজ করতেছি, যখন এটা সিলেক্ট করতেছি, দেখেন ওই লেয়ারটাই আমি সিলেক্ট হচ্ছে, এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার। আমি যদি আরো 10টা লেয়ার নেই তাহলে এখানে আরো 10টা দেখাবে। এই ব্যাকগ্রাউন্ড এটাও একটা লেয়ার, তবে এটা লক করা লেয়ার আর কি, বাই ডিফল্ট এটা লক হয়ে আছে। মানে এটা বেসমেন্ট আর কি, এই বেজের উপরে আমরা কাজ করতেছি। এখন আমাদের যদি এটা না লাগে আমরা এটা কেটে দিতে পারবো, আর যদি আমাদের লাগে এটা আমরা ইউজ করতে পারবো, সেটা আমি দেখাবো একটু পরে। দেখুন এখন এইগুলা হচ্ছে আমাদের এক একটা লেয়ার। এখন এই লেয়ার গুলাকে আমরা কিভাবে সাজাইতে পারি, লেয়ার কিভাবে আমরা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই লেয়ার অপশনের মধ্যে দেয়া আছে। দেখেন আমরা যদি একটা নিউ একটা লেয়ার নেই, নতুন একটা লেয়ার নিতে চাইলে এখানে নতুন লেয়ার নিতে পারবো, ডুপ্লিকেট করতে চাইলে এই লেয়ারটাকে ডুপ্লিকেট করতে পারবো, এই লেয়ারটাকে যদি ডিলিট করতে চাই তাহলে ডিলিট, এখানে ডিলিট থেকে লেয়ার নিলে আমাদের এই লেয়ারটা ডিলিট হয়ে যাবে। তারপরে এইগুলা এগুলা দরকার নাই। লেয়ারের নামটা যদি চেঞ্জ করতে চান এখান থেকে নাম চেঞ্জ করতে পারবেন। আর সামগ্রিকভাবে যে লেয়ারের ডিজাইন গুলা হয় সেই ডিজাইন গুলো আমরা এখান থেকে করে থাকি। এই ব্লেন্ডিং অপশনের নিচ থেকে এই পুরাটার মধ্যে হচ্ছে আমাদের এই লেয়ারের স্টাইল, এই লেয়ারটা আমরা কিভাবে ডিজাইন করব, কি ডিজাইন হবে, কেমন হবে, সেটা হচ্ছে আমাদের এই লেয়ার স্টাইলের কাজ। এটা একটা বিশদ একটা ব্যাপার লেয়ার স্টাইলটা। যেমন আমরা ইমেজের মধ্যে ছিল হচ্ছে ইমেজের কাজ করার জন্য, ইমেজের কাজ করার জন্য ছিল অ্যাডজাস্টমেন্ট ছিল, এখান থেকে আমরা সবগুলো অ্যাডজাস্ট করে আমাদের ছবিগুলোকে কাজ করে নিতে পারতাম। তেমনি লেয়ারে যদি কাজ করতে চাই তাহলে আমাদের লেয়ার অপশন থেকে করতে হবে, লেয়ার স্টাইলে যে। এখন এইগুলো আমি একটু দেখাবো, তার আগে নিচের গুলো একটু বলে নেই। নিউ ফিল লেয়ার, এটা যদি আমরা কখনো একটা লেয়ার নিয়ে ওইটাকে ফিল করতে চাই, ওটাকে কালার দিতে চাই, সেক্ষেত্রে এটা লাগবে। নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার, ওই একইভাবে অ্যাডজাস্টমেন্ট করার জন্য। লেয়ার মার্কস আছে, লেয়ার মার্কসটা হচ্ছে আপনার এটা অ্যাডভান্সদের জন্য, এটা আসলে বিগিনার্সদের দরকার নাই। ওটা যখন লাগবে তখন আপনারা একটু ইউটিউব দেখে নিয়ে তাহলে হয়ে যাবে। আর নিচের গুলো আমরা না যাই। লেয়ার গুলাকে গ্রুপ করার জন্য, লেয়ার কখন যদি হাইড করা লাগে সেক্ষেত্রে হাইড করার জন্য আছে। অ্যারেঞ্জ আছে, অ্যারেঞ্জটা হচ্ছে ওই আমি যেটা বলছিলাম যে উপরে নেওয়ার জন্য, নিচে নেওয়ার জন্য। কোন একটা লেয়ারকে আমি উপরে নিতে হলে কি করব, কন্ট্রোল, তারপর হচ্ছে যে আপনার এই থার্ড ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট যেটাতে আছে কিবোর্ডে, ওই ব্র্যাকেটটাতে চাপলে আমার আসতেছে, এই দেখেন এখানে দেয়া আছে অ্যারেঞ্জমেন্টটা, এই যে দেখেন এই যে এই পাশে হটকি গুলা দেয়া আছে, শিফট দিয়ে কন্ট্রোল যে চাপলে আমার একদম সরাসরি উপরে চলে আসতেছে। তারপর হচ্ছে ফরওয়ার্ডে নেওয়ার জন্য শুধু কন্ট্রোল যে দিলে আমার একটা একটা করে স্টেপ বাই স্টেপ উপরে আসবে। আর ব্যাকওয়ার্ড গুলা যখন আমার ফরওয়ার্ড থেকে বের হয়ে আসবে তখন আবার মানে রিপিট যাওয়ার জন্য আমার ব্যাকওয়ার্ড গুলা ইউজ করতে হয় আর কি। তারপর নিচের গুলা মার্চ ডাউন করার জন্য, মার্চ করার জন্য, মার্চটাও দেখাবো। যখন দুইটা লেয়ারকে আমরা একত্র করার জন্য আমরা মার্চ ব্যবহার করবো, মার্চটাকে দুইটা লেয়ার একত্র করার জন্য ব্যবহার করতে হয়। আর স্মার্ট অবজেক্টটা হচ্ছে এইটাও অনেক বিশদের একটা ব্যাপার হচ্ছে, মানে এটা ডিটেলসে না বললে এটা বোঝা যাবে না। আসলে স্মার্ট অবজেক্ট আমাদের এই ইসে লাগবে না। স্মার্ট অবজেক্টটা হচ্ছে আমরা যখন এটা ইলাস্ট্রেটরের ক্ষেত্রে আমি আপনাদেরকে একটু বোঝাবো, এখন এটা আপাতত থাক। এখন তাহলে একটু লেয়ার, হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ সবাই সবাই কি আছেন? জি আছি। হ্যাঁ কম বেশি সবাই আছে। আচ্ছা, এখন আমরা ছিলাম হচ্ছে লেয়ারে, তাই না? এখন আমি একটু আগে যেটা বললাম যে লেয়ার স্টাইলের কথাটা, দেখেন আগে কিন্তু এই যে নিচে যে লেখাটা এরকম ছিল শুধুমাত্র এই উপরের এলইডিটিটা, তাই না? দেখেন আমি সিম্পলি একটু লেয়ারের মধ্যে কাজ করছি স্টাইলের মধ্যে, সেটা হচ্ছে একটা স্ট্রোক দিছি, তাতে কিন্তু অনেকটাই চেঞ্জ আসছে এটা চেয়ে, নিচেরটার চেয়ে, তাই না? সুন্দর লাগতেছে। এই লেয়ার স্টাইলের কাজটাই হচ্ছে এরকম, কোনো একটা এলিমেন্টকে সুন্দর করার জন্য আমরা লেয়ারটা ইউজ করি আর কি, লেয়ার স্টাইলটা ইউজ করি আর কি। আমাদের এই যখন আমরা পিএইচডি থেকে আমরা এসটিএমএল এ কনভার্ট করব তখন আমাদের এই পিএইচডি এর যে এক একটা
লেয়ার, এই লেয়ারের যে প্রপার্টিজ গুলা এইগুলো আমাদের দেখতে হবে। প্রপার্টিজ দেখতে হবে যে এখানে আমরা এই ইসের জন্য, স্ট্রোকের জন্য কতটুকু নিলাম, তারপরে এখানে শ্যাডোর জন্য কি করলাম, এইগুলার প্রপার্টিজ গুলো আমাদের মনে হয় লাগবে। আমি শিওর জানি না, তারপরে সম্ভবত লাগতে পারে আর কি। হ্যাঁ, যেমন এই আপনার এই স্ট্রোকটাকে আমরা হচ্ছে বর্ডার দিয়ে কন্ট্রোল করতে পারবো HTML CSS। হ্যাঁ হ্যাঁ, জি জি। এখন দেখেন লেয়ারের মধ্যে নিচে এইগুলা তো দেখলেন, তারপর হচ্ছে গ্রুপ লেয়ারটা হচ্ছে আমার যখন অনেকগুলা লেয়ার থাকবে, ধরেন 5টা 7টা লেয়ার আমি একসাথে কাজ করলাম, ওই একটা সবগুলা কাজকে আমি যখন একটা ফোল্ডারের মধ্যে দেখাবো বা একটা গ্রুপের মধ্যে দেখাবো, তখন আমরা ওইটাকে গ্রুপ করে নিব লেয়ার গুলাকে। ধরেন দুইটা এখানে ধরেন আমার এই এলইডিপি একটা আর হচ্ছে লার্নিং এন্ড আর্নিং, এই দুইটাকে আমি যদি একটা গ্রুপ করতে চাই, তাহলে দেখেন আমি দুইটা সিলেক্ট করলাম, দুইটা সিলেক্ট করার পরে এইখানে দেখেন একটা ফোল্ডার বাটন আছে, এটা যদি ক্লিক করি তাহলে দেখেন একটা গ্রুপ হয়ে গেছে। এখন এইখানে আমি যদি ক্লিক করি, দেখেন নিচে আমার এই গ্রুপের মধ্যে আমি দুইটা টেক্সট রাখছিলাম, এই দুইটা টেক্সট আমার একটা গ্রুপে দেখাচ্ছে। এটা হচ্ছে আমার গ্রুপের কাজ। এটা লেয়ারের মধ্যে দেখেন, লেয়ারের নিচে আছে এই যে গ্রুপ লেয়ারটা, আনগ্রুপ লেয়ারটা একই, শুধু ওটা আনগ্রুপ করবে আর কি। আর হাইড লেয়ারটা হচ্ছে আপনি যখন একটা লেয়ারকে, ধরেন আমি কিছু সময়ের জন্য এই এলইডিপিটাকে দেখতে চাচ্ছি না, সেক্ষেত্রে আমি এখানে যদি ক্লিক করি, দেখেন এটা চলে গেছে, এটা হাইড হয়ে গেছে, কিন্তু আমার প্রপার্টিটা কিন্তু ঠিকই আছে, আমার জিনিসটা আছে, কিন্তু আমার ওইখানে হাইড হয়ে আছে। ক্লিক দিলে ওইটা আনহাইড হয়ে যাচ্ছে। এটা হচ্ছে হাইড আনহাইডের কাজ। তারপরে গ্রুপটা দেখাইলাম, আমরা গ্রুপ নিয়ে নিলাম, তারপরে হচ্ছে আনগ্রুপটা ওইভাবেই করা যায় আর কি, এটা থেকে বের হয়ে আসলে এটা আনগ্রুপ হয়ে যাবে। এগুলো বিস্তারিত দরকার নাই, এটা জাস্ট জানা হলে হলো। তারপরে টাইপটা তো আমরা ফার্স্টে একবার দেখাইছি, টাইপের ব্যাপারগুলা, টাইপগুলা কিভাবে ই করতে হয় ওগুলা, এটাও আমাদের আর দরকার নাই। সিলেক্টের ব্যাপারটা হচ্ছে আমরা যে এই যে লেয়ার গুলা, এই যে পিকচার গুলা, ইমেজ গুলা যে আমরা ইউজ করব, এইগুলো দেখা যাচ্ছে এক সময় সবগুলা লেয়ার আমাদের সিলেক্ট করা লাগবে, অনেক সময় আছে যে আমাদের দুইটা সিলেক্ট করা লাগবে, অনেক সময় সবগুলাকে ডিসিলেক্ট করে দিতে হবে। আবার কখনো এক লেয়ার হারায় ফেলছেন বা লেয়ারের কথা আপনি মনে নাই, যখন অনেক লেয়ার নিয়ে কাজ করবেন তখন দেখা গেল যে, হ্যালো কেউ কিছু বলবেন? না না, ওনার হচ্ছে এইটা বলেন। আচ্ছা আচ্ছা, ওই লেয়ার গুলা সিলেক্ট করার জন্য আমরা এই সিলেক্টের অপশন গুলা ইউজ করি আর কি। সেটা হচ্ছে অল লেয়ার যদি দেই আমার সবগুলা লেয়ার সিলেক্ট হবে, ডিসিলেক্ট দিলে আমার যদি কোনোটা সিলেক্ট করা থাকে সেটা ডিসিলেক্ট হবে। আর ফাইন্ড লেয়ার দিয়ে আমি কোনো একটা লেয়ার যদি কখনো আমি হাইড করে রাখলাম, বা আমার একটা ফিক্সড একটা লেয়ারের নাম মনে আছে কিন্তু লেয়ারটা কোথায় আছে আমি এখানে খুঁজে পাচ্ছি না, ধরেন আমার এমনও হতে পারে একটা স্লাইড করতে গেলে 50টা লেয়ার আছে, তখন আমার এখান থেকে লেয়ার গুলাকে খুঁজে বের করতে হবে। তখন অনেক সময় হয় কি খুঁজে পাওয়া যায় না, তখন আমার মনে আছে যে ওই লেয়ারটা অত নাম্বার লেয়ার ছিল বা ওই লেয়ারের নামটা ওইটা, সেক্ষেত্রে আমি জাস্ট ওইটা যদি আমি সার্চ দেই তাহলে দেখা গেছে যে ফাইন্ড লেয়ার দিলে দেখেন একটা সার্চ একটা অপশন চলে আসছে। এখান থেকে যখন আমরা একটা ইমেজকে সিলেক্ট করব তখন ফিল্টার গুলা কাজ করবে। দেখেন যখন আমরা লেয়ার নিতেছি, একটা ইমেজও একটা লেয়ার, কিন্তু এটা হচ্ছে একটা হচ্ছে ইমেজ লেয়ার, এটা হচ্ছে টেক্সট লেয়ার, এটা টেক্সটের জন্য টেক্সট লেয়ার, আর এটা হচ্ছে ইমেজ লেয়ার। টেক্সট লেয়ারটা যখন আমরা ধরতেছি তখন দেখেন ফিল্টারগুলো কাজ করতেছে ইমেজের জন্য। স্ক্রিন সাইজ কি করবেন আপনি দেখার জন্য শুধু ভিউটা ব্যবহার করতে হবে। আপনি ধরেন এইটাকে বড় করে দেখবেন, আরো বড় করে দেখবেন, ছোট করে দেখবেন, ছোট করবেন, বড় করবেন, এইগুলাই হচ্ছে ভিউয়ের কাজ। এটা খুব একটা কিছু না, এটা ইমেজের মধ্যে কোনো ইফেক্ট করবে না, জাস্ট আপনি দেখার জন্য জুম আউট জুম ইন এগুলা করতে পারেন। তারপর হচ্ছে স্ক্রিনের মোডটা কেমন থাকবে, আপনি কি এটাকে এইভাবে দেখবেন নাকি এইভাবে দেখবেন নাকি এইভাবে ফুল স্ক্রিনে দেখবেন, সেটা আপনি আপনার মতো করে আপনি দেখতে পারেন। সেটা হচ্ছে এই ভিউয়ের কাজ। আর উইন্ডোজের ব্যাপারটা হচ্ছে আমি যে এখানে কাজগুলা করলাম, এই এনভায়রনমেন্টটা যে আমি সেট আপ করছি, এই সেট আপটা হচ্ছে এই উইন্ডোজ থেকে নিতে হয়। আপনি দেখেন এখানে যত টুলস আছে, যত ধরনের এই যে এইগুলা আছে, এইগুলো সব এখানে দেওয়া আছে, আপনি এখান থেকে নিতে পারেন, নিয়ে আপনি ওইটার কাজ করে ওইটাকে আপনি ব্যবহার করতে পারেন বা ওইটা করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তারপরে এই নিচে দেওয়ার অপশন আছে এই টুলস গুলো আপনি রাখতে চাইলে রাখতে পারেন, টুলস যদি না রাখেন তাহলে না রাখতে পারেন। ঠিক আছে, বোঝা গেল? আর হেল্পের ব্যাপারটা সম্পূর্ণ
সম্পূর্ণ এটা ইসের ব্যাপার, ফটোশপের ব্যাপার। ফটোশপ থেকে কোনো হেল্প চাইলে সেটা আপনি এখান থেকে নিতে পারেন। এখন আসলে এখান থেকে কিছু ছিল, ওইগুলা আজকে যেহেতু সময় নেই, সময় স্বল্পতা, আর সিসি এখানে যাইতে